গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ইটের কোটরের বাসিন্দা, গঙ্গা নদীর তরঙ্গ ভানে শুনত কল্প নদীর গীতিময়ী আলপনা। রোজ সেখানে যার সন্ধ্যাবেলায়। সেদিনও মানিকের সঙ্গে গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে জয়ন্ত বললে, মানিক, তুমি নিশ্চয়ই শুনেছ সাহেবরা গড়ের মাঠকে কলকাতার হৃদয় বলে। আমি কিন্তু ওদের সঙ্গে একমত হতে পারবো না। আমার মতে এই গঙ্গাই হলো কলকাতার প্রাণ। কেন? জল না থাকলে প্রকৃতির রূপ পূর্ণ হয় না। এই জন্যই কৃত্রিম বাগান গড়েও মানুষ তার মধ্যে জলে টলমলো সরোবর রাখতে চায়। কিন্তু সরোবরের জল হচ্ছে বদ্ধ, আর গঙ্গার জল হচ্ছে গতিশীল, ঠিক কোনো কিশোরীর জীবনের চঞ্চল উচ্ছ্বাস। দিনের বেলা সূর্য উঠলে এই গঙ্গার জলরাশি হাজার হীরের মালা পরে গান গেয়ে নাচে। আবার রাতের বেলা চাঁদ তারাকে পৃথিবীতে নামিয়ে এনে দেখায় স্বপ্নলোকের সঙ্গীতময় স্বপ্নপুরী। অন্ধকারেও তার জলরাশির কোলাহলের শব্দে শোনা যায় কোনো অজানা রহস্য লোকের বাণী। এই শুকনো ইট কাঠ পাথরের শহরে কর্কশ চিৎকার আর শব্দের মধ্যে গঙ্গা করে চলেছে দিন রাত নব নব গীতিকাব্যের সৃষ্টি। এ কি কম কথা? বাগান বা মাঠ প্রতিদিন এক দৃশ্য দেখায়, কিন্তু গঙ্গা দেখায় নিত্য নতুন সৌন্দর্য। গঙ্গার পাড়ের এই জলকণা মাখা স্নিগ্ধ হাওয়ায় এসে দাঁড়ালে শহরের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দুদণ্ডে জুড়িয়ে আসে। কিন্তু গঙ্গার তীরকে রাখা হয়েছে কত কুৎসিত, সেটা দেখতে পাচ্ছ তো? তবুও কিছু কিছু সবুজ ঘাস আর গাছপালা থাকলেও জায়গাটা স্বর্গের মতো দুর্লভ হয়ে উঠত। আর সেখানে দেখো, এই রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলেছে হুড়ুম দুরুম কান ফাটানো চিৎকার করা কুৎসিত রেলগাড়ির পর রেলগাড়ি। কলকাতা যদি ফ্রান্সের কোনো শহর হতো তাহলে গঙ্গা তীরের রূপ একেবারে অন্যরকম হতো মানিক। অন্তত আমার তো তাই বিশ্বাস। গঙ্গা তীরের রাজপথে তখনও গ্যাসের আলো জ্বলে উঠেছে বটে, কিন্তু আজকের বাদল সন্ধ্যায় পশ্চিমের মেঘমহলে এখনও সূর্যের বিদায় সভার রাঙা প্রভাটুকু মিলিয়ে যায়নি নিঃশেষে। সেই দিকে তাকিয়ে জয়ন্ত ও মানিক খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। পশ্চিমে রঙের রঙ্গমঞ্চ অন্ধকার জবনিকায় অদৃশ্য হয়ে গেল। দুই বন্ধু বাড়ির পথ ধরলে। যখন তারা প্রায় বাড়ির কাছে এসে পড়েছে তখন দেখলে ইন্সপেক্টর সুন্দরবাবু আরেকটি লোকের সঙ্গে এগিয়ে আসছেন হন্তদন্তের মতো। মানিক বললে, আরে, এ যে আমাদের সুন্দরবাবু! বঙ্গ করে কোথায় ছুটে চলেছেন? সুন্দরবাবু বললেন, কোথায় আবার? মোল্লার দত্ত মসজিদ পর্যন্ত যাচ্ছি, জয়ন্তেরই বাড়িতে। তা এত তাড়াতাড়ি কেন? তাড়াতাড়ির কারণ আছে হে, বিষম কারণ, ভয়ানক কারণ। একটু কি আভাস দেওয়া যায়? একটু আভাস কেন, সমস্ত প্রকাশ করব। তোমার বাড়িতে চলো। সকলে একসঙ্গে অগ্রসর হল। জয়ন্তের বাড়িতে ঢুকে বৈঠকখানায় একখানা কৌচের উপর বসে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, ইনি হচ্ছেন আমার বন্ধু শশাঙ্ক। এই বিশেষ প্রয়োজনে একে তোমার কাছে নিয়ে এসেছি। জয়ন্ত ও শশাঙ্ক পরস্পরকে অভিবাদন করলে। সুন্দরবাবু বললেন, ওরা দু ভাই, শশাঙ্ক আর মৃগাঙ্ক। আর সহোদর নয়, খুঁড়তো জ্যাঠতো ভাই। ওরা নতুনপুরের জমিদার। জয়ন্ত এইবারে একটু মনোযোগ দিয়ে শশাঙ্ককে দেখতে লাগলো। মাথায় 6 ফুট লম্বা, মস্ত চ্যাটালো বুক। দেখলেই বোঝা যায় লোকটি খুব বলবান এবং বড় ঘরের ছেলে। কিন্তু তার মাথার চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখে ভয় আর দুর্ভাবনার ভার, এবং বেশভূষা ভাষারার মতো। জয়ন্ত বেশ বুঝলে সুন্দরবাবু স্বয়ং যখন এই দুশ্চিন্তাগ্রস্ত লোকটিকে নিয়ে বিশেষ প্রয়োজনে তার কাছে এসে হাজির হয়েছেন, মামলাটি তখন তাহলে সামান্য নয়। সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে বললে, নতুনপুর তো আমি চিনি, কলকাতার খুব কাছেই। হ্যাঁ, কলকাতা থেকে 20-22 মাইল তো হবেই। এখন প্রয়োজনটা কি সেটা তো শুনি। কাল শেষ রাতে শশাঙ্কের ছোট ভাই মৃগাঙ্ককে কি খুন করে গেছে। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, খুনি ধরা পড়েনি? না, খুনি ধরা পড়লে শশাঙ্ক নিশ্চয়ই তোমার কাছে আসতো না। কিন্তু নতুনপুরে পুলিশ থাকতে আমার কাছে উনি এলেন কেন?
সাধারণ খুনের ক্ষেত্রে সাধারণ পুলিশই তো যথেষ্ট। শশাঙ্ক ভাঙা ভাঙা গলায় বললে, না জয়ন্তবাবু, পুলিশই যথেষ্ট নয়। মৃগাঙ্কের এই অপঘাত মৃত্যুতে আমার বুক ভেঙে গেছে। যত শীঘ্র সম্ভব এই দুরাত্মা হত্যাকারীকে উচিত শাস্তি দিতে না পারলে প্রাণ আমার শান্ত হবে না। শুনেছি অপরাধী আবিষ্কার করবার শক্তি আপনার অসীম। আমার বিশ্বাস আপনার সাহায্য পেলে পুলিশ খুব তাড়াতাড়ি এই মামলার কিনারা করতে পারবে। আমার সম্পর্কে মহাশয়ের এই উচ্চ ধারণা দেখে আমি বেশ গর্ববোধ করছি। তাহলে পুরো ঘটনা আমার কাছে খুলে বলুন দেখি। আপাতত আমার মুখ থেকে আপনি বেশি কিছু জানতে পারবেন না, কারণ আমি নিজেই অন্ধকারে পড়ে আছি। আমাদের বাড়ির পিছনে একটা বড় বাগান আছে। সেই বাগানের ধারেই দোতলায় আমার আর মৃগাঙ্কের ঘর। পাশাপাশি নয়, মাঝে আরও 4খানা ঘর আছে। কাল রাত 12টা পর্যন্ত জমিদারি কাগজপত্র নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। তারপর ঝুপঝুপ করে বৃষ্টি এলো, আমিও শুতে গেলুম। ভোরবেলায় জেগেই শুনি বাড়ির ভিতরে মহা গোলমাল কান্নাকাটি উঠেছে। ঘর থেকে বেরোতেই দাসী ছুটে এসে বললে ছোটবাবুকে খুন করে গেছে। আমি তো হতভম্ব, বিশ্বাসই হলো না। কিন্তু তাড়াতাড়ি মৃগাঙ্কের ঘরে গিয়ে স্বচক্ষে যে শোচনীয় দৃশ্য দেখলুম তা মনে করে এখনো আমার বুক শিউরে উঠছে। ঘরের মেঝেতে মৃগাঙ্কের দেহ হাত পা ছড়িয়ে পড়ে আছে। তার গলায় কতকগুলো আঙুলের দাগ। দেখলেই বোঝা যায় কেউ তাকে নিষ্ঠুরভাবে গলা টিপে হত্যা করেছে। তা মৃগাঙ্ক বাবু কি বিবাহ করেননি? তার ঘরে কি আর কেউ ছিল না রাত্রে? আমি বিপত্নিক, আর মৃগাঙ্ক বিবাহ করেনি। খুনি কি করে বাড়ির ভিতরে এলো? পুলিশের মত হচ্ছে খুনি খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছিল। রাত্রেবেলা আপনাদের খিড়কির দরজা বন্ধ থাকে না? থাকে, তবে ঘটনার পরদিন অর্থাৎ আজকে সকালে দরজা খোলা অবস্থাতেই পাওয়া যায়। আমার বিশ্বাস খুনি পাঁচিল টপকে বাগানে ঢুকে পালাবার সময় খিড়কির দরজা খুলে বেরিয়ে গিয়েছিল। সম্ভব। কিন্তু পুলিশের মত হচ্ছে অন্যরকম। পুলিশ বলে খুনি খোলা খিড়কির দরজা দিয়েই বাগানে ঢুকেছিল। পুলিশের এমন মতের কারণ কি? খিড়কির দরজার উপরে অনেকগুলো পায়ের দাগ পাওয়া গিয়েছে। জয়ন্ত উৎসাহিত কণ্ঠে বলে উঠল, পায়ের দাগ? আগে হ্যাঁ, বলেছি তো কাল রাতে বৃষ্টি হয়েছিল। পথের পুরু কাদায় অনেক পায়ের দাগ পাওয়া গিয়েছে। পুলিশ সেই পদচিহ্ন পরীক্ষা করে বলেছে খুনি এসে খোলা খিড়কির দরজা দিয়ে বাগানের ভিতরে ঢুকেছে। পুলিশ আরও অনেক আশ্চর্য কথা বলছে। কিরকম? আমাদের বাড়ির খিড়কি থেকে নতুনপুরের শ্মশান পর্যন্ত একটা সরু কাঁচা পথ আছে। পথটা আমাদের জমির উপর দিয়ে গিয়েছে। এই পথ দিয়ে বড় একটা লোক চলাচল নেই। পুলিশের মতে খুনি শ্মশান থেকে ওই পথ দিয়ে ঘটনাস্থলে এসেছে এবং খুন করে ওই পথ দিয়েই আবার শ্মশানে ফিরে গেছে। 2 চোখ পাকিয়ে সুন্দরবাবু বলে উঠলেন, বাপরে, শ্মশান থেকে আগমন, শ্মশানেই প্রস্থান। খুনি কি তবে মানুষ নয়? পুলিশের মতে খুনির দলে আরও একজন লোক ছিল। তাহলে তো অনেক কথাই জানা গিয়েছে দেখছি। আচ্ছা, আপাতত আবার ঘটনাস্থলে ফিরে আসা যাক। খিড়কির দরজা দিয়ে খুনিরা বাগানে ঢুকেছে, কিন্তু বাগানে কি তাদের পায়ের চিহ্ন পাওয়া গেছে? না, বাগানের পথে লাল কাঁকড় ঢালা, সেখানে পায়ের ছাপ পড়ে না। বাগান থেকে বাড়িতে ঢোকবার জন্য নিশ্চয়ই কোনো দরজা আছে? আছে, কিন্তু সেই দরজা ঘটনার পরেও বন্ধ ছিল। খুনিরা নিশ্চয়ই অন্য কোনো উপায়ে বাড়ির ভিতরে ঢুকে আবার বেরিয়ে গিয়েছে। তারা মৃগাঙ্ক বাবুর ঘরে ঢুকলো কেমন করে? মৃগাঙ্কের একটা বদভ্যাস ছিল। গ্রীষ্ম আর বর্ষাকালের গুমোটের সময় সে ঘরের জানলা দরজা বন্ধ করত না। জমিদার বাড়িতে অনেক লোকজন থাকাই স্বাভাবিক। কেউ খুনিদের সাড়া পেয়েছে? কেউ না, তারা এসেছে গিয়েছে যেন ছায়ার মতো নীরবে। আচ্ছা, মৃগাঙ্ক বাবুর ঘর থেকে কিছু চুরি গিয়েছে? একটা কুটোও না। তবে তাকে খুন করবার উদ্দেশ্য কি? কারোর সঙ্গে কি তার শত্রুতা ছিল? শশাঙ্ক অল্পক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বললে, আমার মনে যে সন্দেহ হচ্ছে শুনুন। নতুনপুরের শ্মশানে কালভৈরবের একটি পুরনো মন্দির আছে। আমাদেরই মাইনা করা এক পূজারী রোজ সেখানে পূজা করে আসে। দিন 3 আগে পূজারী সেখানে গিয়ে দেখে
কোথা থেকে এক সন্ন্যাসী এসে সেই মন্দির দখল করে বসেছে। বলে এবার থেকে সেই হবে সেখানকার সেবায়িত, আর কারোকে মন্দিরে ঢুকতে দেবে না। পূজারি এসে আমাদের কাছে নালিশ জানায়। এ হচ্ছে পরশু সকালের কথা। মৃগাঙ্ক ভারী রাগী মেজাজের লোক ছিল। সে তো তখনই ক্ষেপে উঠে শ্মশানে গিয়ে সন্ন্যাসীকে ধরে খুব মারপিট করে বলে, কাল থেকে যদি তোকে এখানে দেখতে পাই না, একেবারে খুন করে ফেলে দেবো, বেরো এখান থেকে। সন্ন্যাসী পরশু রাত্রেই অদৃশ্য হয়, কিন্তু যাবার সময় নাকি অভিশাপ দিয়ে যায় তে রাত্রি পোয়াবার আগেই সে অপরাধের প্রতিশোধ নেবে। তাহলে আপনার বিশ্বাস এই খুনের মূলে আছে সেই সন্ন্যাসী? বিশ্বাস নয়, সন্দেহ। সন্ন্যাসীকে নতুনপুরের কেউ চেনে না? না, লোকে তাকে সেই প্রথম দেখলে। তাহলে সে কেমন করে আপনার বাড়ির পথঘাট চিনল? কেমন করে জানলো যে মৃগাঙ্কবাবু কোন ঘরে শয়ন করতেন? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আপনি যা বললেন তাতে মনে হচ্ছে এখন সবার আগে আপনাদের বাড়িটা দেখা দরকার। মোটরে করে নতুনপুর যেতে বেশিক্ষণ লাগবে না। সুন্দরবাবু, আপনি কি আমাদের সঙ্গী হবেন? না, ছুটি নেই, বাড়ি তো পরে যাব। আর সত্যি কথা বলতে কি, ওই খুনি যেখানে শ্মশান থেকে আসে আর শ্মশানে ফিরে যায়, সেখানে তোমরা কেউ আমাকে পাবার আশা করো না। বড় বড় 4টি মহল এবং মস্ত বাগান নিয়ে নতুনপুরের জমিদার বাড়ি প্রায় 30-35 বিঘে জমি দখল করে দাঁড়িয়ে আছে। বহুকালের পুরাতন অট্টালিকা, নিয়মিত সংস্কারের অভাবে তা মলিন ও জীর্ণ হয়ে গিয়েছে। অধিকাংশ ঘরই অন্ধকার, মাঝে মাঝে দূরে দূরে মিটমিট করে কেরোসিনের আলো জ্বলছে, তবে অত্যন্ত বিষণ্ণভাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে এইসব লক্ষ্য করে জয়ন্ত ও মানিক মনে মনে বুঝলে শশাঙ্কবাবু জমিদার হতে পারেন, কিন্তু তার আর্থিক অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। শশাঙ্ক তাদের নিয়ে আগে গেল বাগানের ভিতরে। বাগান বলতে আমরা যা বুঝি একে কিন্তু ঠিক তা বলা যায় না। ছোট ছোট ফুল গাছের চারা সেখানে নেই বললেই হয়। মান্ধাতার আমলের বুড়ো বুড়ো অশ্বত্থ, বট, আম, জাম, কাঁঠাল, তাল, নারকেল গাছ যেখানে সেখানে ভিড় করে দাঁড়িয়ে রীতিমতো অরণ্যের সৃষ্টি করেছে। ইলেকট্রিক টর্চের আলো ইতস্তত চালনা করে জয়ন্ত ও মানিক দেখলে প্রকাণ্ড একটা পুকুরে সবুজ পানার চাদর ছিঁড়ে মাঝে মাঝে চকচক করছে কালো জল। মানিক বললে, শশাঙ্কবাবু, আমি তো দেখছি আপনারা দস্তুর মতো ম্যালেরিয়া চাষ করছেন। ওই পুকুরে রোজ কত লক্ষ মশার জন্ম হয় তার হিসেব রেখেছেন? শশাঙ্ক ম্লান হেসে বললে, আজ আমাদের ভগ্ন দশা। শুনেছি আগে আমাদের বাৎসরিক আয় ছিল 5 লক্ষ টাকা, কিন্তু সেই আয় এখন দাঁড়িয়েছে বাৎসরিক 20,000-এ। জয়ন্ত জিজ্ঞাসা করলে, মৃগাঙ্কবাবু যখন বিবাহ করেননি তখন তিনি মারা গেলে তার সম্পত্তি তো আপনিই পাবেন। হ্যাঁ, কিন্তু ভাইকে হারিয়ে সম্পত্তি আমার বিষের মতন মনে হচ্ছে। মৃগাঙ্কের বউ ছেলে থাকলেই আমি বেশি খুশি হতুম। পায়ে পায়ে সকলে খিড়কির সামনে এসে দাঁড়ালো। শশাঙ্ক দরজার পাল্লা খুলে বললে, এইখানে পদচিহ্ন পাওয়া গেছে। জয়ন্ত মাটির উপরে আলো ফেলে পরীক্ষা করে বললে, আজ দিনের বেলাতেও এখানে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ, খুব জোরে। দেখতেই পাচ্ছি সমস্ত চিহ্ন প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। আমারই দুর্ভাগ্য। ওগুলো দেখতে পেলে উপকারী হতো। বুঝলেন শশাঙ্কবাবু, হাজার হাজার বছর ধরে ওই পদচিহ্নই হাজার হাজার চোর, ডাকাত, খুনিকে ধরিয়ে দিয়ে আসছে। যাদের চোখ আর মস্তিষ্ক শিক্ষিত, পদচিহ্নের ভিতর থেকে তারা বহু গুপ্ত ইতিহাস সংগ্রহ করতে পারেন। শশাঙ্ক বললে, তাই তো শুনেছি, কিন্তু ভাববেন না, পুলিশের কাছ থেকে আপনি পদচিহ্নের অনেক কথাই জানতে পারবেন। নিজের চোখে দেখা আর পরের মুখে শোনা, এই দুয়ের মধ্যে যথেষ্ট তফাৎ। তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো। কোন পুলিশ অফিসার এখানে তদন্ত করতে এসেছিলেন? থানার এক সাব ইন্সপেক্টর, নাম কুমুদবাবু। বয়স অল্প, কিন্তু উৎসাহ তার অসীম। কাল সকালেই তার কাছে নিয়ে গেলে খুশি হব। এখন চলুন, আপনার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, বাগান থেকে বাড়িতে ঢুকবার দরজা কোথায়? ওইখানে। কিন্তু আপনাকে তো বলেছি খুনিও দরজা দিয়ে ভেতরে ঢোকেনি।
খুনের পরেও ও দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। সেইখানে দাঁড়িয়ে জয়ন্ত বাড়িখানাকে বেশ ভালো করে দেখে নিয়ে বললে, মানিক, তুমি শশাঙ্কবাবুর সঙ্গে এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ কথাবার্তা বলো, ততক্ষণ আমি এই বাড়িটাকে একবার প্রদক্ষিণ করে আসি। জয়ন্ত চলে গেল। শশাঙ্ক বললে, মানিকবাবু, আপনার বন্ধুর নাম ডাক তো খুব শুনি। আপনার কি মনে হয় উনি এই মামলার কিনারা করতে পারবেন? জয়ন্ত এর চেয়েও ঢের শক্ত মামলা কিনারা করেছে। শশাঙ্ক আর কিচ্ছু বললে না। মিনিট 15 পরে জয়ন্ত বাড়ির অন্য দিক দিয়ে ফিরে এলো। তাকে ঘন ঘন নস্য নিতে দেখে মানিক আশ্বস্ত হলো, কারণ সে জানে কোনো দরকারি সূত্র আবিষ্কার করতে পারলে ঘন ঘন নস্য নেয় তারই বন্ধু। জয়ন্ত এসে বললে, শশাঙ্কবাবু, আপনার যে পূর্বপুরুষ এই বাড়িটা তৈরি করেছিলেন তিনি কিন্তু বেশ হুঁশিয়ার ব্যক্তি। এ কথা কেন বলছেন? চারিদিক থেকে আমি নিজে বারবার চেষ্টা করে দেখলাম, কিন্তু বাইরে থেকে কোনো কৌশলেই ওপরে উঠতে পারলাম না। তাহলে খুনি কেমন করে বাড়ির দোতলায় উঠল? বাড়ির ভেতর থেকেই কেউ একজন খুনের আগে আর পরে এই দরজা খুলেছে আর বন্ধ করে দিয়েছে। না 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 না, অসম্ভব। তাহলে তো বলতে হয় যে খুনের আগে আর পরে এই দরজা খোলাই ছিল। না, তাও অসম্ভব। আমি নিজে দেখেছি দরজা বন্ধ। তবে বাড়ির কোনো গুপ্ত দ্বার আছে, খুনি সে খবর জানে। আরে বাড়ির মালিক আমি, সে খবর জানি না। বাড়ির মালিককে আমি আর একটা নতুন খবর দিতে পারি। আমি যখন চারিদিক পরীক্ষায় ব্যস্ত ছিলাম তখন অন্ধকারে গাছপালার আড়ালে গা ঢেকে একজন লোক আমার কার্যকলাপ লক্ষ্য করছিল। বলতে পারেন সে কে? শশাঙ্ক প্রথমটায় অবাক হয়ে রইল, তারপরে ব্যস্ত হয়ে বললে, বলেন কি? আচ্ছা দাঁড়ান একটু, আমি এখনই দারোয়ানদের হুকুম দিচ্ছি দুরাত্মাকে ধরে আনুক। কি সর্বনাশ, বাড়ির ভিতরে শত্রু! চোবে পারে। নিচে দারোয়ানদের ডাকবেন না, আমি তাকে ধরবার চেষ্টা করেছিলাম, পারিনি। এতক্ষণে সে নাগালের বাইরে চলে গেছে। কিন্তু আপনার কথা শুনে আমার হৃদকম্প হচ্ছে। বাড়ির ভিতরে শত্রু, শেষটা আমিও অপঘাতে মরবো নাকি? সাবধানে থাকলে ভয় কি। এখন চলুন তো মৃগাঙ্কবাবুর ঘরটা দেখে আসি। বাড়ির ভেতরে ঢুকে জয়ন্ত টর্চের আলো দেওয়ালের গায়ে বুলোতে বুলোতে এগিয়ে চলল। তারপর সিঁড়ির দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে পড়ে বললে, আচ্ছা শশাঙ্কবাবু, খুনি গলা টিপে ধরাতে মৃগাঙ্কবাবুর মুখ থেকে কি রক্ত উঠেছিল? শশাঙ্ক বিস্মিত স্বরে বললে, উঠেছিল, কিন্তু আপনি কি করে জানলেন? বলেই জয়ন্ত সিঁড়ির দেওয়ালের এক জায়গায় টর্চের আলো স্থির করলে। মানিক ও শশাঙ্ক দুজনেই দেখলে দেওয়ালের গায়ে খানিকটা লাল দাগ লেগে রয়েছে। জয়ন্ত বললে, খুনির হাতে রক্ত লেগেছিল, সিঁড়ি দিয়ে নামবার সময় সেই রক্তের ছাপ কোনোভাবে দেওয়ালে লেগে গেছে। শশাঙ্ক বিস্ফারিত নেত্রে চুপ করে রইল। মানিক বললে, এই দাগ দেখে প্রমাণ হচ্ছে খুনি খুনের পর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে, আর তখন বাগানের দরজা খোলা ছিল বলে বাগানের দরজা দিয়ে বেরিয়ে গেছে। অথচ শশাঙ্কবাবু দেখেছেন দরজা বন্ধ। সেই দরজা বাড়ির ভিতর থেকে বন্ধ করলো কে? আচ্ছা, সেই কি আজ অন্ধকারে আমাদের উপর পাহারা দিচ্ছিল? শশাঙ্কবাবু, আপনার বাড়ির প্রত্যেক লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিতে হবে। শশাঙ্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, যে আজ্ঞে। এখন চলুন মৃগাঙ্কবাবুর ঘরে। মৃগাঙ্কের ঘরখানি একেবারে বাগানের উপরে। মৃতদেহ সেখানে আর ছিল না বটে, কিন্তু ঘরে ঢুকে তবু যেন সকলে অনুভব করলে অদৃশ্য মৃত্যুর কেমন একটা থমথমে ভয় ভয় ভাব। অন্ধকার বাগান থেকে বাতাসে সেখানেও ভেসে আসছিল হাসনুহানা আর চাঁপার মিশ্র গন্ধ। গতকল্য এ গন্ধ হয়তো হতভাগ্য মৃগাঙ্ক উপভোগ করেছিল, কিন্তু আজ সেই সৌরভকেই মনে হচ্ছে প্রকৃতির নিষ্ঠুর পরিহাসের মতন। ঘরখানি বেশ সাজানো গুছানো। একদিকে খাট, মাঝখানে একটা গোল মার্বেলের টেবিল, খান কয়েক গদিমোড়া চেয়ার, আর একদিকে 3 আলমারি ঠাসা বই। এখানে ওখানে ছোট ছোট ত্রিপায়ের উপরে মর্মর মূর্তি। দেওয়ালেও ঝুলছে বিখ্যাত শিল্পীদের আঁকা বাছা বাছা চিত্রাবলী। জয়ন্ত বললে, ঘর দেখলেই ঘরের মালিকের স্বভাব বোঝা যায়। মৃগাঙ্কবাবু শৌখিন, রসিক আর পণ্ডিত ব্যক্তি ছিলেন। ঠিক, কিন্তু সে যে পণ্ডিত ছিল এই কথা কেমন করে বুঝলেন? আলমারির বইগুলোর নাম পড়ে, সব উঁচু দরের বই। আচ্ছা শশাঙ্কবাবু, এই ঘরে আর বিশেষ দ্রষ্টব্য তো কিছুই নেই,
এবার আপনার ঘরখানা একবার দেখাবেন, চলুন তো। কেন দেখাবো না, এদিকে আসুন। খানচারেক ঘর পেরিয়ে এবারে সকলে সেই ঘরে গিয়ে ঢুকল। সেখানে প্রথমেই চোখে পড়ে কালো মার্বেলের একটা জলচৌকির উপর সাজানো 5টি সিন্দুর লিপ্ত মরার মাথা, আর একপাশে ব্যাঘ্র চর্মের আসনের সামনে জবার মালা পরানো কোষ্টি পাথরে গড়া ছোট্ট একটি কালিকা মূর্তি। তারই পিছনে দেওয়ালের তাকে তাকে রয়েছে অনেকগুলি বাঁধানো বহু ব্যবহৃত পুস্তক। জয়ন্ত বইগুলোর নামও লক্ষ্য করলে বৃহৎ তন্ত্রসার, শ্যামারহস্য, মহানির্বাণ তন্ত্র প্রভৃতি। বললে, আপনি তান্ত্রিক? স্ত্রীর মৃত্যুর পর আমি পূজা অর্চনা নিয়েই কাল কাটাই। ওই মরার মাথাগুলো? ওগুলো তান্ত্রিক সাধনের উপকরণ। আমার কাছে জপ তপই জীবন। হ্যাঁ, অনেকেই যে মরার দেহে জীবন খুঁজে নিজেদের সারা জীবন মিছে আশায় কাটিয়ে দেয়, একথা আমি জানি। শশাঙ্ক আহত স্বরে বললে, মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, আপনি কি তা বিশ্বাস করেন না? না, প্রাকৃতিক বিধানে যে দেহ থেকে জীবন পালিয়েছে, তান্ত্রিক মন্ত্রের গুণে যদি আবার তা জ্যান্ত হতো, তাহলে লোকে তাকে পুড়িয়ে বা পুঁতে ফেলতো না। এই বিংশ শতাব্দী জানে যে ম্যাজিকের আসল অর্থ হচ্ছে চোখে ধুলো দেওয়া। তাকে নিয়ে মজা চলে, কিন্তু তাকে সত্য বলে বিশ্বাস করা চলে না। ভারতবর্ষের লোক হয়ে এমন কথা বললেন জয়ন্তবাবু? জানেন, খ্রিস্টান ফিরিঙ্গির দেশ আমেরিকাতেও এখন তান্ত্রিক মন্ত্রের গুণে মৃতদেহে জীবন সঞ্চার করছে। হ্যাঁ, আমেরিকা থেকে প্রকাশিত তন্ত্র পত্রিকায় ওরূপ একটা কথা পড়েছি বটে, কিন্তু আমেরিকায় ছাপার হরফে যত আজগুবি কথা প্রকাশিত হয়, পৃথিবীর আর কোথাও তত হয় না। তান্ত্রিকদের তন্ত্রের যদি এতই গুণ, তবে মৃগাঙ্কবাবুকে আরেকবার বাঁচানোর চেষ্টা করুন না। শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে অভিভূত স্বরে বললে, ও প্রসঙ্গ এখন চাপা থাক। ঠিক বলেছেন, তার চেয়ে এই জামাটার দিকে দৃষ্টিপাত করা যাক। এর সবটাই তো দেখছি কাদায় ভর্তি, বিশেষ করে হাত দুটো। এমন জামা আলনায় টাঙানো কেন? এর হাতায় গোটা কয় ঘাসের কুচিও লেগে আছে যে। শশাঙ্ক হেসে বললে, ওটা আমারই জামা। আজ সারাদিন বৃষ্টিতে ভিজে পথে ঘাটে কত ছুটোছুটি করতে হয়েছে, বুঝছেন তো। পাহড়কে একবার কাদায় পড়েও গিয়েছিলাম, তারপর জামা কাপড় বদলে ওটাকে ভুলে আবার আলনাতেই টাঙিয়ে রেখেছি। আজ কি আমার মাথা ঠিক আছে? জয়ন্ত সহানুভূতির স্বরে বললে, সত্য কথা, আজ আপনার বড়ই দুর্দিন। এখনও যে ভেঙে পড়েননি, এইটাই আশ্চর্য। পরদিন প্রভাত, জয়ন্ত ও মানিক বিছানায় বসে চা পান করছে। জমিদার বাড়ির সদরমহলের বেশ একখানি বড়সড় ঘর তাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ঘরের সামনেই খানিকটা খোলা জমি, তারপর ফটক, তারপরে একটা বড় রাস্তা। জয়ন্ত বললে, ভোরে উঠে আমার নিত্যকর্মের মধ্যে প্রথম হচ্ছে বাঁশি বাজানো, কিন্তু বাঁশিটা সঙ্গে আনতে যে ভুলে গিয়েছি। মানিক হেসে বললে, তবেই তো মুশকিল দেখছি। তুমি তো আবার বলো সকালে বাঁশি না বাজালে তোমার নাকি আবার বুদ্ধি খোলে না। আমার তো তাই বিশ্বাস, কিন্তু আজকে আমার বুদ্ধি খুব একটা বেশি না খুললেও চলবে। সে কি হে, তোমার হাতে আজ এত বড় একটা মামলা? না মানিক, এই মামলাটাকে আমি বড় মামলা বলি না। বলেই জয়ন্ত চায়ের পেয়ালা রেখে কামাবার সরঞ্জাম নিয়ে বসল। মানিক বলল, কারণ কালকেই আমরা আবিষ্কার করে ফেলেছি, হয় খুনি নিজে নয় তার সহকারী এই বাড়ির ভিতরেই আছে। পুকুর যখন পেয়েছি তখন জাল ফেলে মাছ ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু পুকুরে কোন মাছটি হবে তোমার লক্ষ্য, সেটা তুমি জানো না। শীঘ্রই জানতে পারবো। এখন আমি কাজ শুরুই করিনি। আগে থানায় গিয়ে সাব ইন্সপেক্টর কুমুদবাবুর মতামত শুনি, কে এই বাড়ির কি এজাহার দিয়েছে সেটা দেখি, পায়ের দাগের মাপ নিই, তারপর অপরাধীকে গ্রেপ্তার করা খুব কঠিন হবে না বলেই আমার বিশ্বাস। না জয়ন্ত, ব্যাপারটা খুব সোজা নাও হতে পারে। একটা কথা ভেবে দেখো, ঝড় জলের ভেতর দিয়ে খুনি এলো, বাড়ির ভেতরে ঢুকলো, তারপর খুন করে সেই দুর্যোগে সে বেরিয়ে গেল। আচ্ছা, সে কোথায় গেল তাহলে? শ্মশানে? এটা কি অস্বাভাবিক নয়? হ্যাঁ, শ্মশানে তার কি কাজ থাকতে পারে? আর শ্মশান থেকেই বা সে কোথায় অদৃশ্য হলো? হ্যাঁ মানিক, ওখানেই একটা কোনো রহস্য আছে। জয়ন্ত অতি মৃদুস্বরে বললে, শোনো,
দাড়ি কামানোর এই সার্সির ভিতর দিয়ে দেখতে পাচ্ছি দরজার পাল্লা একটুখানি ফাঁক করে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছে। এই ঘরে আর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে সহজভাবে গিয়ে তুমি লোকটাকে গ্রেপ্তার করো। যাও। মানিক অত্যন্ত উদাসীনের মতো বাঁ দিকের একটা দরজার কাছে ধীরে ধীরে এগিয়ে গেল। জয়ন্ত নির্বিকারের মতো দাঁড়িয়ে উপরে বুরুশ দিয়ে সাবানের ফেনা লাগাতে লাগলো। আধ মিনিট যেতে না যেতেই ঘরের বাইরে একটা ধস্তাধস্তির আওয়াজ উঠল। তারপর সশব্দে ডান দিকের দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল মানিকের হাতে গলা ধাক্কা খেয়ে একটা লোক ঘরের ভিতরে এসে পড়ল। জয়ন্ত যেন কিছুই হয়নি এমনই ভাবে গালের উপরে খুর চালাতে চালাতে বললে, এসো বন্ধু এসো। ওহে মানিক, বন্ধুর জন্য একখানা চেয়ারে গিয়ে দাও, ততক্ষণে আমি দাড়িটা কামিয়ে নিই। দাঁড়া। মানিক হাসতে হাসতে একখানা চেয়ার টেনে আনলে, কিন্তু লোকটা বসলো না, দাঁড়িয়ে রইল বেজায় হতভম্বের মতো। তাকে দেখতে হৃষ্টপুষ্ট, তার রং কালো, দেহের তুলনায় মাথাটা বড়, আর মুখের তুলনায় চোখ দুটো ছোট ছোট। জয়ন্ত বললে, বসবে না বন্ধু? গলা ধাক্কা ভক্ষণ করে অভিমান হয়েছে? কিন্তু আমাদের এটা বাসর ঘর নয়, বোকার মতো আড়ি পাততে এসছিলে কেন? লোকটা বললে, না মশাই, আমি আড়ি পাততে আসিনি, আমি আপনাকে ডাকতে এসেছিলাম। এতটা অনুগ্রহ কেন? শশাঙ্কবাবু আপনাকে ডাকতে বললেন। তুমি কে? এ বাড়ির সরকার। নাম? সুরেন্দ্রমোহন দে। জয়ন্ত কামাতে কামাতেই কথা কইছিল। একটু নীরব থেকে ঠোঁটের উপরটা সাফ করে বললে, ওহে মানিক, তুমি একবার শশাঙ্কবাবুর কাছে যাও দেখি, জেনে এসো তিনি আমাকে কেন ডাকছেন। মানিক চলে গেল। কামাতে কামাতেই জয়ন্ত বললে, আরে আরে সুরেন, তুমি কোথায় যাচ্ছ? আরশির ভিতর দিয়ে তোমার চলন্ত ছবি যে আমি জ্বলন্ত দেখতে পাচ্ছি। দাঁড়াও সুরেন, যেও না। কিন্তু সুরেন থামলো না, বরং গতি বাড়িয়ে দিলে, পালায় আর কি। জয়ন্ত চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে 2 লাফে বাঘের মতো সুরেনের কাছে গিয়ে পড়ল এবং তারপর এক হাতে তার গলা চেপে ধরে তাকে বিড়াল ছানার মতোই মাটি থেকে টেনে শূন্যে তুলে আবার ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিলে। ধবাস করে মাটিতে আছড়ে পড়ে সুরেন আর্তনাদ করে উঠল। আবার আরশির সম্মুখে গিয়ে বসে খুর তুলে নিয়ে জয়ন্ত শান্তস্বরেই বললে, চুপটি করে এখানে বসে থাকো, এইবারে নড়লে প্রাণে বাঁচবে না। সুরেন বুঝলে সে আজ কোনো মিষ্টভাষী জমের খপ্পরে পড়েছে। সে আর পালাবার চেষ্টা করলে না। মানিক ফিরে এসে বললে, শশাঙ্কবাবু বললেন তিনি তোমায় ডাকেননি। জয়ন্তের কামানো শেষ হলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে সে বললে, সুরেন, এখন তোমার বক্তব্য কি? সুরেন মাথা হেঁট করে বসে রইল, জবাব দিলে না। কাল রাত্রে তুমি তাহলে বাগানে আমার পিছু নিয়েছিলে না? সুরেন তাড়াতাড়ি বলে উঠল, না না, আমি নই। এ কথা সত্যি হলে বলতে হবে যে শশাঙ্কবাবুর বাড়িতে তোমার মতো জীব আরও আছে। খুনিকে দরজা খুলে দিয়েছিল কে, তুমি? সুরেন কাঁদো কাঁদো গলায় বলে উঠল, দোহাই মশাই, এই খুনোখুনির ভেতরে আমাকে আর জড়াবেন না। আমি দিন দুঃখী, সামান্য মাইনে চাকরি করি, খুন খারাপির ধার ধারি না। দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি নির্দোষ, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তীব্র ও তীক্ষ্ণ দৃষ্টিতে জয়ন্ত খানিকক্ষণ মৌন মুখে লোকটির দিকে তাকিয়ে রইল। সুরেনের মনে হলো দুটো প্রচণ্ড চক্ষু যেন দস্যুর মতন তার মনের ভেতরে ঢুকে সমস্ত গুপ্ত কথা লুণ্ঠন করছে। হঠাৎ জয়ন্ত হো হো করে হেসে উঠে বললে, সুরেন, আমি বুঝেছি তুমি মস্ত বড় এক কাপুরুষ। যাও, বিদায় হও, কিন্তু সাবধান, এই বাড়ি ছেড়ে পালাবে না, পালালেই মরবে। কাল অথবা পরশু আমি তোমাকে 2-1 কথা জিজ্ঞেস করব, ঠিক ঠিক জবাব দিলে তোমার কোনো ভয় নেই। সুরেন দ্রুত পদে প্রস্থান করলে। মানিক বললে, আরে ওকে ছেড়ে দিলে কেন? ও হয়তো অনেক কথাই বলতে পারতো। তা পারতো, পরে আমাকে বলবেও, আপাতত আমি ওকে হাতে রাখতে চাই। এমন সময় শশাঙ্কের প্রবেশ। এসেই প্রশ্ন, আমি যে আপনাকে ডেকেছি এ কথা আপনার কাছে কে বললে? আপনাদের সরকার। সুরেন বলেছে, এজন্য তাকে আমি শাস্তি দেব। দরকার নেই, চলুন শশাঙ্কবাবু, এইবারে আমরা থানার সাব ইন্সপেক্টর কুমুদবাবুর সঙ্গে আলাপ করতে যাই। পদচিহ্নের ইতিহাস শুনতে হবে।
আপনি প্রস্তুত তো? হ্যাঁ। সাব ইন্সপেক্টর কুমুদচন্দ্র সেনের বয়স 30-এর ভেতরে। থানার প্রধান কর্মচারী অসুস্থ বলে এই খুনের মামলার ভার পড়েছে তারই উপরে। কুমুদ খুব উৎসাহী পুলিশ কর্মচারী। এদেশের সাধারণ পুলিশের লোকের মতন তিনি নন। সে প্রাচ্য ও পাশ্চাত্য অপরাধ তত্ত্ব সম্বন্ধে নানা পুস্তক নিয়মিত রূপে পাঠ করে এবং যা পড়ে তা নিয়ে স্বাধীন চিন্তা করতেও ভোলে না। উল্লেখযোগ্য মামলা হাতে পেলে সে কাজও করে আধুনিক বৈজ্ঞানিক প্রথা অনুসারে। শশাঙ্কের মুখে জয়ন্তের পরিচয় পেয়েই কুমুদ বিপুল পুলকে বলে উঠল, সুপ্রভাত জয়ন্তবাবু, সুপ্রভাত। আপনার সঙ্গে চাক্ষুষ পরিচয় না থাকলেও আপনার সমস্ত কীর্তিকলাপ আমি জানি। আপনার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার সৌভাগ্য। শশাঙ্কবাবু সুবুদ্ধিকে আমি ধন্যবাদ দিই। তিনি ঠিক সময় ঠিক লোককেই স্মরণ করেছেন। আমার ভাইয়ের হত্যাকারীকে ধরবার জন্য আমি অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছি। জয়ন্ত সবই নয় বললে, কুমুদবাবু, আপনার কাছে আমার একটা আবেদন আছে। আবেদন নয় জয়ন্তবাবু, আদেশ। বাপরে, বলেন কি! অনেক পুলিশের লোকই তো দেখলাম, মেজাজ তাদের লাটবেলাটের মতো। বাইরের লোক আদেশ দিলে তারা কি আর রক্ষা রাখবেন? মুখ টিপে হেসে কুমুদ বললে, আমি শিক্ষার্থী মাত্র, বিশেষজ্ঞের সম্মান রাখতে জানি। এখন কি আদেশ বলুন? শশাঙ্ক বাবুদের বাগানের খিড়কি দরজার সামনে আপনি যে পদচিহ্নগুলো দেখেছিলেন, দয়া করে তার ব্যাপারে কিছু বলবেন। খালি শুনবেন, চোখে কিছু দেখবেন না? কালকের বৃষ্টি সেই সব আর নিজের চোখে দেখার কোনো উপায় রাখেনি কুমুদবাবু। সব পদচিহ্ন ধুয়ে গেছে। কুমুদ হাসি ভরা মুখে উঠে দাঁড়ালো। তারপর একটি আলমারি থেকে কাগজে মোড়া 4টে জিনিস বের করে সন্তর্পণে টেবিলের উপরে স্থাপন করলে। এগুলো কি? মোড়ক খুলেই দেখুন না। সাবধানে খুলবেন। জয়ন্ত মোড়ক খুলেই বলে উঠল, এই যে দেখছি প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি পায়ের ছাপের ছাঁচ। দুজোড়া পায়ের দুজোড়া ছাঁচ। জানেন তো, বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করলে ধুলো, কাদা, বালি আর বরফের ওপর থেকে সমস্ত পদচিহ্নের নিখুঁত ছাঁচ তুলে নেওয়া যায়। জানি, কারণ আমি নিজেও ওই পদ্ধতিতেই কাজ করি। কিন্তু বাংলাদেশের পুলিশ যে এই পদ্ধতি অবলম্বন করছেন তা আমি জানতাম না। এবার দেখছি সত্যি সত্যি আমার অন্ন মারা গেল। নির্ভর হন জয়ন্তবাবু, নির্ভর হন। আপনার দিন এখনো ফুরোয়নি। বাংলার পুলিশ এখনো এইসব নিয়ে মাথা ঘামাতেই রাজি নয়। আমার সহকর্মীরাই বলে এসব নাকি অনাবশ্যক তুচ্ছ ছেলে খেলা, কাজে সময় নষ্ট করা মাত্র। পুলিশ লাইনে দেখছি আপনি অতুলনীয় এক বাঙালি। আপনার জন্য আমার সাহায্য অনাবশ্যক। না, খুবই আবশ্যক জয়ন্তবাবু। আপনার মস্তিষ্ক নিশ্চয়ই আমার চেয়ে নতুন তথ্য আবিষ্কার করতে পারবে। এখন শুনুন, এই ছাঁচগুলো হচ্ছে প্রথম ব্যক্তির, অর্থাৎ যে শ্মশান থেকে আগে এসে আবার শ্মশানে ফিরে গেছিল। আর দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন থেকে এই ছাঁচগুলো তুলেছি। দেখুন, যে কিনা খিড়কির দরজা থেকে বেরিয়ে শ্মশানে গেছে, আবার ফিরে এসে শশাঙ্কবাবুর বাড়ির ভিতরে ঢুকেছে। কি করে এইসব অনুমান করছেন? হে তো খুবই সোজা। ধরুন, আমি শ্মশান থেকে কর্দমাক্ত পথ দিয়ে শশাঙ্কবাবুর বাড়ির খিড়কির দরজায় গিয়ে হাজির হলাম। তারপর ভিতরে ঢুকে কাজ সেরে আবার শ্মশানে ফিরে গেলাম। তারপর আপনি বেরোলেন খিড়কি দিয়ে ওই একই পথে। তখন আপনার পায়ের চিহ্ন প্রায়ই পড়বে আমার পায়ের চিহ্নের ওপর। তারপর আপনি যখন শ্মশান থেকে ফিরবেন তখন আপনার পায়ের চিহ্ন মাঝে মাঝে কেবল আমার পায়ের ওপর নয়, আপনার নিজের আগেকার শ্মশানমুখ পদচিহ্নের ওপর গিয়ে পড়বে। তাই নয় কি? আপনার যুক্তি অকাট্য। মোট কথা, প্রথম ব্যক্তি শ্মশান থেকে এসে আবার সেইখানে ফিরে গেছে। আশ্চর্যের বিষয়, তারপর সে যে কোথায় গেল পদচিহ্ন দেখে তা আর বোঝার উপায় নেই। শ্মশানে উপস্থিত হয়ে সে যেন অশরীরী হয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। সে শ্মশানেও নেই, অথচ সে শ্মশান থেকে বেরোয়ও নি। এই সম্বন্ধে আমি নিঃসন্দেহ। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে শ্মশানে গিয়ে আবার বাড়িতে ফিরে এসেছে, তার পদচিহ্ন সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ দিচ্ছে। প্রশংসা ভরা কণ্ঠে জয়ন্ত বললে, কুমুদবাবু, আপনার সূক্ষ্ম দৃষ্টির পরিচয় পেয়ে আমি মুগ্ধ হলাম। মানিক এতক্ষণ পরে বললে, কুমুদবাবু, আমার দৃষ্টি আপনার মতো সূক্ষ্ম নয় বটে, কিন্তু আপনি যে সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন তার উপর কি নির্ভর করা উচিত? কেন উচিত নয়? 1 নম্বর প্রশ্ন, খুনি কে?
সে যদি সন্ন্যাসী হয় তাহলে সে তো খুনের আগের রাতেই শ্মশান থেকে বিদায় হয়েছিল, আর আপনার মতে এ খুন হয়েছে শ্মশান থেকেই। 2 নম্বর প্রশ্ন, শ্মশান থেকে এলেই বা কেন খুনি, বা এলো যখন খুনের পর আবার শ্মশানেই ফিরেই বা গেল কেন? 3 নম্বর প্রশ্ন, খুনি শ্মশান থেকে কি উপায় অদৃশ্য হল? আর আপনারা বলছেন খুনি যে শ্মশান থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়েছে কাদার ওপর এমন কোনো চিহ্ন নেই। 4 নম্বর প্রশ্ন, খুনির সহকারী বা শশাঙ্ক বাবুর বাড়ির কোনো লোক কি উদ্দেশ্যে খুনের পর আবার শ্মশানে গিয়ে ফিরে এসেছিল? সে কি খুনির সঙ্গে দেখা করতে গিয়েছিল, নাকি খুনিকে ধরতে গিয়ে দেখা না পেয়ে আসতে বাধ্য হয়েছিল? আর 5 নম্বর প্রশ্ন, এই দ্বিতীয় ব্যক্তি খুনের বন্ধু না শত্রু? নিশ্চয়ই বন্ধু নইলে সে এতক্ষণ আত্মপ্রকাশ করতো? ইতিমধ্যে শশাঙ্ক প্লাস্টারের একজোড়া পদচিহ্ন তুলে নিয়ে কৌতূহলী দৃষ্টিতে পরীক্ষা করছিল। আচমনিতে সে দুটো তার হাত ফসকে মাটির উপরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, এবং সঙ্গে সঙ্গে সে ওই জাহ বলে চিৎকার করে উঠল। কুমুদ হতাশভাবে ভগ্নাংশগুলোর দিকে তাকিয়ে দুঃখিত স্বরে বললে, এই কি করলেন শশাঙ্কবাবু? এত পরিশ্রম মিথ্যে করে দিলেন? শশাঙ্ক কাঁচো মাচো মুখে বললে, আমাকে মাফ করুন কুমুদবাবু, আপনাদের কথা শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম, তাই এই বিপত্তি। ছাঁচ কি নতুন করে তোলা যায় না? অসম্ভব, অসম্ভব। কাদার ওপর পায়ে ছাপ আর নেই। চিন্তিত মুখে শশাঙ্ক বললে, তবে কি হবে? জয়ন্ত নিশ্চিন্ত স্বরে বললে, আপনি বেশি ভাববেন না শশাঙ্কবাবু, কিছু ক্ষতি হলেও বটে, কিন্তু ওরকম ছাঁচ তোলবার আগে পায়ের ছাপের ফটো আর সঠিক মাপ নেওয়া হয়, তাই নয় কি কুমুদবাবু? আগে হ্যাঁ, কাজ চালাবার পক্ষে তাই যথেষ্ট। শশাঙ্ক উৎফুল্ল স্বরে বললে, শুনে হাঁপ ছেড়ে বাঁচলুম, আমার যা ভয় হয়েছিল। জয়ন্ত হাসতে হাসতে বললে, মা ভই। কিন্তু বাকি ছাঁচ জোড়ার দিকে দয়া করে আর নজর দেবেন না। পাগল, আর আমি ওদিকে তাকাই? বলেই হড়হড় করে চেয়ার টেনে নিয়ে টেবিলের কাছ থেকে 5 হাত তফাতে গিয়ে বসল। কুমুদ বললে, ডিটেকটিভের ক্ষেত্রে এমন সুন্দর ছাঁচ পাওয়ার সুযোগ বড় একটা ঘটনা। এখানে আমার সৌভাগ্যের কারণ হচ্ছে 3টি। প্রথম, বিষম দুর্যোগ হলেও মাটিকে নরম করে ঘটনার আগেই বৃষ্টি থেমে গেছে। দ্বিতীয়, শশাঙ্কবাবুর বাড়ি থেকে শ্মশানের যে সরু পথটা আছে সেটায় লোক চলাচল তেমন বেশি নেই। নতুনপুরের শ্মশান নির্জন জায়গা। ঘটনার রাত্রি এবং পরদিন সকাল পর্যন্ত সেখানে কেউ মরা পোড়াতে যায়নি, কাজেই পায়ের ছাপগুলো এমন নিখুঁত অবস্থায় পেয়েছি আমরা। ছাপানো গল্পের বইয়ের মতোই তাদের কথা অনায়াসেই পাঠ করা যায়। বলতে গেলে ওই ছাপগুলো যদি না পেতাম তাহলে আমি ধরতেই পারতাম না শশাঙ্কবাবুর বাড়ির ভিতরে রহস্য জানে এমন কোনো লোক আছে। শশাঙ্ক বিমর্ষ মুখে ভগ্নস্বরে বললে, আমার দুর্ভাগ্যের দেখছি শেষ নেই। কিন্তু পায়ের ছাপ না দেখেই জয়ন্ত সে কথা জানতে পেরেছে। কুমুদ সবিস্ময়ে বললে, তাই নাকি? আমার দৃঢ় বিশ্বাস শশাঙ্কবাবুর বাড়ির ভিতর থেকেই খুনিকে কেউ দরজা খুলে দিয়েছিল। শশাঙ্ক তেমনই বিষণ্ণভাবেই বললে, এ কথা শুনে পর্যন্ত আমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে, মন সর্বদাই ছ্যাঁত ছ্যাঁত করছে। কারোর উপরে আপনার সন্দেহ? যদিও আমাদের আসল পরিবার বড় নয়, তবে বাড়িতে আশ্রিত পোষ্য, আত্মীয়, কর্মচারী, দাস দাসী আছে অনেক। হঠাৎ তাদের কার উপরে সন্দেহ করি বলুন? কাল রাত্রে আমি যখন বাগানে ছিলাম তখন একজন লোক লুকিয়ে আমাকে অনুসরণ করেছিল। আবার আজ সকালেই ও বাড়ির সরকার সুরেন আড়ি পেতে মানিকের সঙ্গে আমার কথা শুনছিল। শশাঙ্ক প্রায় স্তম্ভিতের মতন বলল, বলেন কি? এত বড় আস্পর্ধা সুরেনের? কই, এতক্ষণে কথা তো আমাকে বলেননি। দরকার হয়নি তাই বলিনি। শশাঙ্ক ক্রোধে প্রায় অবরুদ্ধ স্বরে বললে, আজকেই সুরেনকে আমি তাড়িয়ে দেব, হতভাগা পাজি নেমখারাম। কুমুদ দাঁড়িয়ে উঠে বললে, আপনি তাড়িয়ে দেবার আগেই সুরেনকে আমি গ্রেপ্তার করব। কিন্তু কি প্রমাণে? আড়ি পাতলে সে নিশ্চয়ই খুনি সহকারী হয় না? তা জানি। আইনের কেতারে আড়ি পাতা একটা অপরাধ বলে গণ্য নয়, কিন্তু সুরেন যখন লুকিয়ে আপনার কথা শুনছিল তখন নিশ্চয়ই তার মনের ভিতরে পাপ আছে। আপাতত পরীক্ষা করব বলেই গ্রেপ্তার করব।
জয়ন্ত রূপোর নস্যদানি বার করে নস্য নিতে নিতে বললে, হ্যাঁ, গ্রেপ্তার করবেন ইতিমধ্যেই, যদি না সে চম্পট দিয়ে থাকে। পালাবে? অসম্ভব। শশাঙ্কবাবুর বাড়ির চারপাশে এখন পুলিশ পাহারা আছে। এখান থেকে এখন একটা মাছিও পালাতে পারবে না। জয়ন্ত আর এক টিপ নস্য নিয়ে বললে, আপনি দেখছি অতি সজাগ ব্যক্তি। আমার সাহায্য আপনার কাছে বাহুল্য মাত্র। চলুন তাহলে শ্রীমান সুরেনের সন্ধানে মহা সমারোহে যাত্রা করা যাক। সুরেনকে গ্রেপ্তার করে কুমুদ এলো জয়ন্ত ও মানিকের কাছে। সুরেন কাঁদছিল। জয়ন্ত বললে, শশাঙ্কবাবু কোথায় গেলেন? ওই তো বাড়ির ভিতরে পুজো করতে। তার আবার ওসব বাতিক আছে কি না? পৃথিবী না উল্টালে ঠিক সময়তে তাকে পুজো করা থেকে কেউ আটকাতে পারবে না। সুরেন, তুমি যে এত শীঘ্র পুলিশের দয়াদৃষ্টিতে পড়বে তা আমি জানতাম না। ভেবেছিলাম কাল পরশু তোমাকে গোটা কয়েক কথা জিজ্ঞেস করব, কিন্তু কাল পরশু তুমি তো থানার হাজতে বা থানায় থাকবে। অতএব কথাগুলো এখনই জিজ্ঞেস করিনি নাকি? আমি নির্দোষ, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কুমুদ ধমক দিয়ে বললে, সব ক্রিমিনাল এই একই কথা বলে, তারপর লাঠির গুঁতো খেলে সব সুর বদলায়। কুমুদবাবু, সুরেনকে নিয়ে আমি একবার পাশের ঘরে যেতে পারি? যেতে পারেন, কিন্তু দেখবেন পালাই না যেন। সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। এই বলে সুরেনকে নিয়ে জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। মিনিট 15 পরে আবার তারা ফিরে এলো। মানিক লক্ষ্য করলে সুরেনের কান্নাটা বন্ধ হয়েছে এবং জয়ন্ত ঘন ঘন নস্য নিচ্ছে। জয়ন্ত বললে, কুমুদবাবু, আপাতত সুরেনের বিরুদ্ধে কোনো কেস নেই তো? না, তবে কেস তৈরি করতে কতক্ষণ? নাইবা তৈরি করলেন, সুরেনকে ছেড়ে দিন। কুমুদ সবিষয়ে বললে, সে কি, আপনিই তো বললেন। আমি যা বলছি মনে আছে, কিন্তু সুরেন আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিয়েছে। ওর আর থানায় যাবার দরকার নেই। এর জন্য আমি দায়ী রইলুম। আমি কথা দিচ্ছি, ওকে ডাকলেই দেখতে পাবেন। আচ্ছা জয়ন্তবাবু, আপনি ওর চোখের জলে ভুলে গেলেন? ক্রিমিনালরা ওরকম কান্নাকাটি করেই তো প্রথম প্রথম। জয়ন্ত হেঁট হয়ে কুমুদের কানে কানে ফিসফিস করে বললে, ভুলিনি, এটা আমার একটা চাল। ওকে ছেড়ে দিন, আমি বলছি ও পালাবে না। বেশ, তাই হোক। যাও সুরেন, আজ আর তোমাকে থানায় যেতে হবে না। সুরেন মহাবেগে প্রস্থান করল, ব্যাঘ্রতলের মধ্য থেকে মেষশাবকের মতো। কুমুদ একটু অসন্তুষ্ট স্বরে বললে, আপনার এই চালের মহিমা বুঝলাম না। জয়ন্ত হাসতে হাসতে বললে, সব জিনিসের মহিমা কি সবসময় বোঝা যায়? আরে আমার দেখবার ইচ্ছে ছিল দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপের সঙ্গে ওর পায়ের মাপ মেলে কিনা। ও তো পালাচ্ছে না, দুদিন পরে মেলালেই বা ক্ষতি কি? অকারণে দেরি করেই বা লাভ কি? দেরি? কিচ্ছু দেরি হবে না মশাই। আমি ভবিষ্যৎবাণী করছি, ঠিক আর দুদিনের মধ্যেই শশাঙ্কবাবুর মনস্কামনা পূর্ণ হবে। অর্থাৎ তার ভাইয়ের হত্যাকারীকে কুমুদবাবু গ্রেপ্তার করবেন। কুমুদ মাথা নেড়ে বললে, না মশাই না, দূর। আমি ডিটেকটিভ উপন্যাসের অমানুষিক গোয়েন্দা নই। সে যাদের কানের পাশ দিয়ে বোঁ বোঁ করে শত শত গুলি ছুটে যায়। আপনার পক্ষে ভবিষ্যৎবাণী করা সহজ, কিন্তু এত শীঘ্রই তাকে সফল করার শক্তি আমার হবে না। বেশ, আমার ভবিষ্যৎবাণী না হয় ব্যর্থই হবে, কিন্তু ও কথা রেখে এখন বলুন দেখি, আপনি কি আর কোনো নতুন তথ্য আবিষ্কার করতে পেরেছেন? নতুন তথ্য? হ্যাঁ, আপনার কথা শুনে একটা মনে পড়ে গেল, কিন্তু কথাটা হচ্ছে ভারী অদ্ভুত। কীরকম? আমাদের এলাকায় গেল 1.5 মাসের মধ্যে 3টে খুন হয়েছে। প্রথম খুনটা হয় নতুনপুরে। নিহত ব্যক্তির নাম শ্যামাকান্ত বক্সী। তার ব্যবসা ছিল সুদে টাকা খাটানো। দ্বিতীয় খুনটা হয় পাশের গ্রামের নন্দনপুরে। নিহত হয় একজন মারোয়ারি। তাঁরও ব্যবসা ছিল টাকার লেনদেন করা। এবং তৃতীয়বারে মারা পড়লেন মৃগাঙ্কবাবু। কিন্তু এর মধ্যে তো অদ্ভুত কিছু দেখতে পাচ্ছি না। শুনুন, প্রথমত লক্ষ্য করার বিষয় হচ্ছে 3 ব্যক্তিকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে প্রথমত। দ্বিতীয়ত 3বারই খুনি কিন্তু কাজ সেরে পালাতে সফল হয়েছে। এবং তৃতীয়ত 3বারই খুনের আগের দিন একজন করে মানুষ অদৃশ্য হয়েছে। জয়ন্ত উত্তেজিতভাবে দাঁড়িয়ে উঠে বললে, তার মানে? বুঝিয়ে বলছি। প্রথম খুনের আগের দিন থেকে
নতুনপুরের চাঁড়াল পাড়ার একজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় খুনের আগের দিন থেকে এখানকার এক গোয়ালা অদৃশ্য হয়েছে, এখনও তার সন্ধান কিন্তু মেলেনি। এবং মৃগাঙ্গবাবু যেদিন খুন হন তারও আগের দিন শ্মশান থেকে অন্তর্হিত হয়েছে একজন সন্ন্যাসী। জানি, কিন্তু শশাঙ্কবাবুর বিশ্বাস সত্য হলে মানতে হয় যে সেই সন্ন্যাসী হয়তো খুনি। সুতরাং তার অন্তর্ধানের একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অপরাধী পালায় অপরাধের পর, কিন্তু সন্ন্যাসী গা ঢাকা দিয়েছে খুনের আগে। সন্ন্যাসী তো নতুনপুরের লোক নয়, তাড়িয়ে দেবার পর সে এখান থেকে যে চলে যাবে এটাই তো স্বাভাবিক। হয়তো সে খুনিও নয়। আমার মন যেন বলছে এই 3টে খুনের মধ্যে কিছু একটা যোগসূত্র আছে। প্রত্যেকবারই গলা টিপে হত্যা আর ঘটনার ঠিক আগের দিন একজন করে মানুষের অন্তর্ধান। বড়ই সন্দেহজনক। মানিক বললে, কিন্তু যারা অদৃশ্য হয়েছে তাদের সাথে হত্যাকারী কি সম্পর্ক থাকতে পারে? কিছুই বুঝতে পারছি না। যদি মানুষ চুরি বলি, তাহলে প্রশ্ন ওঠে তাদের মতো গরিব লোককে চুরি করে কার কি এমন লাভ হবে? তারা তো শিশু নয়, জোয়ান ব্যক্তি। সন্ন্যাসী না হয় চলে গেছেন বা পালিয়েছে, কিন্তু তারা কোথায় গেল জয়ন্তবাবু? প্রায় উপরই এইসব মামলার কিনারা হচ্ছে না, এবং হচ্ছে না বলেই আমাদের থানার ভারী দুর্নাম হয়েছে। জয়ন্ত গম্ভীর মুখে ভাবতে ভাবতে বললে, কুমুদবাবু, আপনি ঘটনার ধারাকে আবার অন্যদিকে নিয়ে গেলেন যে। ভেবেছিলুম আজ আপনার সঙ্গে একবার নতুনপুরের শ্মশান পরিদর্শনে যাব, এখন দেখছি তার হলো না। কেন? শ্মশান পরিদর্শন কালকের জন্য তোলা রইল। প্রথম আর দ্বিতীয়বারে যারা খুন আর অদৃশ্য হয়েছে তাদের ঠিকানা দিন দেখি, আমি কিছু খবরাখবর নিয়ে আসি। পুলিশ যেখানে হাল ছেড়ে দিয়েছে, এতদিন পর সেখানে গিয়ে আপনি আর নতুন করে কী বা আবিষ্কার করবেন? তবু একবার চেষ্টা করে দেখতে দোষ কি? জবাবে জয়ন্ত কেবল একটুখানি মুচকি হাসল। সন্ধ্যার পর জয়ন্ত বাসায় ফিরে এলো। মানিক বললে, আমাকে তো সারাদিন একলা ফেলে নিজে তো দিব্যি টহল দিয়ে এলে। আমি গুনছি করি কাঠ আর তুমি টানছো নস্যি। তোমার যত নস্যি তত ফুর্তি। এই মামলাটা হাতে নেওয়া পর্যন্ত তুমি দেখছি আনন্দে আটখানা হয়ে উঠেছো। হে, এত আনন্দ কিসের? মামলাটা ছেলে খেলার মতো সহজ বলে। সহজ? আমি তো কিছু থই পাচ্ছি না। সেই জন্যই তোমার নাম মানিক আর আমার নাম জয়ন্ত। দেখো, আমি যথেষ্ট ভেবেছি খুনি কে, সন্ন্যাসী নাকি কাল রাতে আমাদের যে পিছু নিয়েছিল সে, নাকি সুরেন, নাকি শশাঙ্কবাবুর বাড়ির অন্য কোনো লোক, নাকি শ্মশানে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া সেই ব্যক্তি। সারাদিন ধরে তো এত তদ্বির করে এলে, সঠিক উত্তরে কোনো সন্ধান পেলে? অপেক্ষা করো, হয়তো কাল উত্তর দিতে পারবো। হয়তো আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না। তুমি চলে যাওয়ার পর কুমোদবাবু আমাকে কি বললেন জানো? কি? কুমোদবাবু বললেন তিনি কাল বাড়ির সকলের পায়ে মাপ নেবেন। তারপর? সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের মাপ যার সাথে মিলবে তাকেই তিনি গ্রেপ্তার করবেন। কি অপরাধে? উনি সহকারী বলে। তিনি গ্রেপ্তার করতে পারেন না। পারেন না? কেন? না, আসামি বলবে আমি খুনিকে ধরবার জন্য তার পিছু নিয়েছিলাম, তারপর ধরতে না পেয়ে ফিরে এসেছি। তাহলে তো প্রশ্ন ওঠে যে পুলিশকে সে কথা আগে জানায়নি কেন? সে বলবে ভয়। বুঝেছ মানিক, আইন আছে বটে, কিন্তু আইনেই আইনকে ফাঁকি দেওয়ার উপায়ও আছে, বুঝলে? কুমুদবাবু এত সহজে কেল্লা ফতে করতে পারবেন না। আগে তাকে আবিষ্কার করতে হবে যে শ্মশান থেকে এসে খুন করে আবার শ্মশানে ফিরে গিয়ে যে অদৃশ্য হয়েছে সে কে। তার পায়ের ছাপের সঙ্গে যার পা মেলে তাকে ধরতে না পারলে কোনো সুবিধাই হবে না। তুমি তার সন্ধান পেয়েছো? এখনো পাইনি। তবে ভবিষ্যৎবাণী করছো নাকি? হ্যাঁ, কাল শ্মশানে গিয়ে হয়তো তার পাত্তা পাবো। যদি না পাও? আশা হচ্ছে যে কিছু না কিছু পাবই। মানিক, তুমি জানো না, একে একে আমি অনেক গুপ্ত কথাই আবিষ্কার করেছি। আমি যে ঠিক পথ ধরেছি তাতে আর কোনো সন্দেহ নেই। সেই পথে অগ্রসরও হয়েছি অনেকটা, যদিও পথের শেষে কি আছে সেটা এখনো আমার কাছে অজানা। হয়তো পথের শেষ পাবো ওই শ্মশানেই। দেখা যাক কি হয়। সে রাতে যেমন গুমট তেমনই মশা। মশারি ফেললে আরও গরম হয় এবং মশারি তুললে প্রাণ তো প্রায় যায়।
জয়ন্ত মহা জ্বালাতন হয়ে বললে, দেখ, মশার সঙ্গে আর লড়তে পারি না। মানিক, তোমার অবস্থা কেমন? উফ, ভয়াবহ। শত শত হুলের খোঁচায় সর্বাঙ্গ যেন শত শত ছিদ্র হয়ে গেছে। হাট, হুস। প্রাণ পাখিকে দেহের ভেতরে বুঝে আর ধরে রাখা যাবে না, সেসব ছিদ্রপথ দিয়ে উড়ে যেতে চায়, বুঝলে? আর একে তো মশার কামড়, তার উপর গরমে যেন ঘেমে নিয়ে উঠেছি। বাগানে গিয়ে খানিকটা পায়চারি করে আসবে? সাধু প্রস্তাব, সমর্থন করার জন্য এই আমি গাত্রোত্থান করলাম। দুই বন্ধুতে ঘরের দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালো। নিশুতি রাত, কাছেই কোথাও পাড়ে, চোবে, দোবে প্রভৃতির নাকে নাকে নানা সুরের বাজনা বাজছে। চারিদিক থেকে তাদের সঙ্গে টক্কর দেওয়ার জন্যে ব্যাঙের দলও বসিয়েছে জলসায়। ঝিঝি পোকারাও হার মানতে রাজি নয়, তাদেরও পাড়ায় চলছে ঝিঝি রাগিনীর আলাপ। গাছে গাছে বসে পেঁচারাও বলছে, আমরাই বা চুপটি মেরে থাকবো কেন? আলাপ করতে না পারি, প্রলাপই বকবো, তাই শোনো। শব্দময়ী রাত্রি, শহুরে রাত তবু খানিকটা স্তব্ধ হয়, কিন্তু পাড়াগে কিংবা বন্যরাত্রি মৌনব্রত অবলম্বন করতে শেখেনি। বাতাস আজ ধর্মঘট করেছে বলে গাছের দল গোলমাল ভুলে ঘুমিয়ে পড়েছে। কবিদের অত সাধের মর্মর্ধ্বনি গেছে দেশ ছেড়ে পালিয়ে। চাঁদের আলোর এমন জোর নেই যে আকাশের রং বোঝা যায়, কিন্তু তারাদের চোখ করছে পিটপিট আর পিটপিট। জয়ন্ত বললে, চলো পুকুরের দিকে একটু পা বাড়ানো যাক, সেখানে গেলে একটু আধটু ঠান্ডার আবেশ পাওয়া যেতে পারে। আলো আঁধারি মাখা রহস্যের মধ্য দিয়ে দুজনে পুকুরের দিকে অগ্রসর হল। যখন তারা শশাঙ্কবাবুর ঘরের নিচে গিয়ে পড়েছে, তখন উপর থেকে শোনা গেল সুগম্ভীর সুরে মন্ত্রোচ্চারণ। চিন্তয়ানি চ তন্নাম রক্ষমাং সর্বত সদা, দিগম্বরিং করালসাং ঘোরং দ্রষ্টাং ভয়ানকাং, কর্ণমূলে শবযুগ্মং শ্রীথূলতুঙ্গপয়োধরাং, মহারৌদ্রিং মহাঘোরাং শ্মশানলয়বাসিনীং। মানিক বললে, শশাঙ্কবাবু পুজোয় বসেছেন, দাক্ষিণা কালিকা মন্ত্র আউড়ে এই বেয়ারা গুমোটের কবল থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন। জয়ন্ত বললে, আমরা যে তন্ত্রমন্ত্র জানি না, জানলে হয়তো আজকের বেয়ারা গুমোটটাকে জব্দ করে দিতাম দস্তুর মতো। তারা পুকুরের ঘাটে গিয়ে বসল। সত্যি সেইখানটি বেশ ঠান্ডা। খানিক আলোয় খানিক ছায়ায় ভরা জল করছে ঢলঢল। মাঝে মাঝে আকাশে মেঘ এসে তার বুকে ঘনিয়ে তুলেছে অন্ধকার। দুজনে নীরবে বসে রইল অনেকক্ষণ, এবং সেখান থেকেই শুনতে লাগলো ভক্ত শশাঙ্কবাবুর রসনা মন্ত্রপাঠ করছে ক্রমাগত। চিন্তয়ানি চ তন্নাম রক্ষমাং সর্বত সদা, দিগম্বরিং করালসাং ঘোরং দ্রষ্টাং ভয়ানকাং, কর্ণমূলে শবযুগ্মং শ্রীথূলতুঙ্গপয়োধরাং, মহারৌদ্রিং মহাঘোরাং শ্মশানলয়বাসিনীং। ভক্ত শশাঙ্কবাবু রসনা মন্ত্রপাঠ করছে ক্রমাগত। বাড়ির কোনো বড় ঘড়ি হঠাৎ ঢং ঢং করে জানিয়ে দিলে রাত এখন 3টে। জয়ন্ত বললে, এবার ওঠা যাক মানিক, রাতের পরমায়ু ফুরিয়ে এসেছে। ঘরের শিকার পলাতক দেখে এতক্ষণে মশারাও হয়তো বেরিয়ে পড়ে পাড়ে, চোবে, দোবেদের আস্তানায় গিয়ে হাজির হয়েছে। মানিক বললে, কিন্তু বাঙালিদের সরস দেহের গন্ধ পেলেই না নিশ্চয়ই তারা এক্ষুনি ছাতুর লোভ ত্যাগ করে সব ছুটে আসবে। আমার তো মনে হচ্ছে এখানেই লম্বা হয়ে শুয়ে পড়ি। তা হয় না মানিক, কোথায় এসেছি জানো তো? এখানে আমরা অজাত শত্রু নই, ওঠো। তারা উঠল, কিন্তু ফিরতেই দেখলে কে একজন লোক বাগানের পথ দিয়ে আস্তে আস্তে তাদের সাড়া পেয়েই লম্বা দৌড় মেরে বাগানের তলায় অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত বললে, গতিক সুবিধার নয়, কে ও? আমাদের দেখে অমন করে পালালো কেন? উপরে শশাঙ্ক তখনও নিজের মনে ভক্তি ভরে দক্ষিণা কালিকার মন্ত্র আবৃত্তি করছে। চিন্তয়ানি চ তন্নাম রক্ষমাং সর্বত সদা, দিগম্বরিং করালসাং ঘোরং দ্রষ্টাং ভয়ানকাং, কর্ণমূলে শবযুগ্মং শ্রীথূলতুঙ্গপয়োধরাং,
মহারৌদ্রিং মহাঘোরাং শ্মশানলয়বাসিনীং। মানিক বললে, শশাঙ্কবাবুকে ডাকবো নাকি? ডাকবার দরকার নেই। ভক্তের পুজোয় কখনো বাধা দেওয়া উচিত নয়। তবে ওই অন্ধকারের মধ্যে ওখানে গিয়ে আমরা কি ওকে খুঁজে পাবো? হ্যাঁ, ওকে খুঁজতে গেলে ঘর থেকে আমাদের টর্চ নিয়ে আসতে হয়, কিন্তু ততক্ষণে ওই রাস্কেলটা লম্বা দেবে। আমাদের কাছে কিন্তু রিভলভার পর্যন্ত নেই। এখন কি করা যায় বলো দেখি। কুইক মার্চ করো, যেন আমরা ওকে দেখতে পাইনি। ঘরে পৌঁছে আপাতত নিদ্রা দেবীর আরাধনা, তারপর কাল সকালে উঠে কর্তব্য স্থির করব। তারা দ্রুত পদে ঘরের দিকে এগোতে লাগলো। তবে লোকটাকে আর দেখা গেল না। তাদের ঘর যেদিকে, সেদিকের দালানে উঠবার সিঁড়ির সামনে গিয়েই জয়ন্ত বললে, আমরা যখন এই ঘরটা থেকে বেরুই তখন তো এই বাক্সটা এখানে ছিল না। মানিক বললে, হয়তো ছিল, হয়তো ছিল না, অত আমি লক্ষ্য করিনি। জয়ন্ত বাক্সটা নেড়ে চেড়ে পরীক্ষা করতে করতে বললে, গোয়েন্দার সব থেকে বড় কর্তব্য হচ্ছে সর্বদা দৃষ্টিকে সজাগ রাখা। অন্যমনস্ক গোয়েন্দা গাধার থেকেও নিচু দরের জীব। বাক্সটা সাধারণ প্যাকিং কেসের মতনই দেখতে। তার দরজাটা টেনে তুলে ভেতরে আঘ্রাণ নিয়ে জয়ন্ত বললে, বিশ্রী বুনো গন্ধ বেরোচ্ছে। মানিক, এর ভেতরে কোনো জানোয়ার ছিল? এখন তো নেই। না, কিন্তু সে গেল কোথায়? বাক্সটা এখানে ছিল না, কোত্থেকে এলো? এর মধ্যে যে জন্তু ছিল সে কোথায় গেল? চুলো এ যাক। জয়ন্ত, নিচে মাথা ঘামাও কেন বলো তো কি? চলো, আমার ঘুম পাচ্ছে। কি ঘুম মানিক? অনন্ত ঘুম নয় তো? মানে? পৃথিবী এখন ঘুমাচ্ছে, ঠিক এমন সময় আমাদের ঘরের ঠিক সামনেই কেন এই বাক্সের আবির্ভাব? বাগানে এই মাত্র যে লোকটা আমাদের দেখে পালিয়ে গেল সে কে? বাক্সের ভেতরের জানোয়ার বাইরে গেছে, আর 5-6 হাত তফাতেই আমাদের ঘরের খোলা জানলা। আমাদের দেখে খুশি নয় এ বাড়িতে এমন লোকের অভাব নেই। ভেবে দেখো মানিক, ভালো করে ভেবে দেখো। ভাবছি। 2 আর 2 কত হয়? 4। অতএব আজ রাত্রে জয়ন্ত আর মানিকের গৃহপ্রবেশ নিষেধ। ঘরে আলো জ্বালা নেই, অন্ধকারে হয়তো ওখানে অনন্ত নিদ্রা আমাদের জন্য অপেক্ষা করছে। অতএব সকাল না হওয়া পর্যন্ত উদ্যান ভ্রমণই প্রশস্ত। জয়ন্ত, আমার আর ঘুম পাচ্ছে না। অপরাধীদের ওপর নিয়তির কি অভিশাপ আছে জানি না। খুব মাথা খাটিয়ে গুছিয়ে কাজ করেও প্রায়ই তারা শেষ রক্ষা করতে পারে না, এজন্যই তারা মরে। খালি বাক্সটা এরকম চোখের সামনে ফেলে রেখে যাওয়ার কি দরকার ছিল? পরদিন সকালে বিছানার ওপরে এবং খাটের তলায় আবিষ্কৃত হলো মস্ত মস্ত দুটো কেউটে সাপ। কিন্তু ছোবল মারবার আগেই রিভলভারের গুলিতে তাদের উদ্যত ফনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। বেলা আরেকটু বাড়লে পর কুমুদ এসে হাজির। সমস্ত শুনে এবং মরা সাপ দুটো সচক্ষে দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর বলল, আপনাদের আর এখানে থাকা উচিত না। জয়ন্ত হাস্যমুখে বললে, আমাদের তো আর বেশি দিন এখানে থাকার প্রয়োজন হবে না। আমার ভবিষ্যৎবাণী মনে আছে তো? কালকের মধ্যেই আপনি খুনিকে গ্রেপ্তার করবেন। ঠাট্টা করে আমাকে আর লজ্জা দেবেন না জয়ন্তবাবু। আমার এলাকায় 3-3টে খুনি পলাতক। তাদের একজন আবার আমাদের কাছে কাছে থেকেই নতুন খুন করার চেষ্টা করছে। আমি কিছুই করতে পারছি না। ভালো কথা। আচ্ছা, আপনারা শশাঙ্কবাবুকে সমস্তটা বলেছেন? না, মিছে তাকে ব্যস্ত করে লাভ নেই। কাল রাতে বাগানে যাকে দেখেছিলেন সে সুরেন নয় তো? আর আপনি তাকেই ছেড়ে দিলেন? দূর থেকে চিনতে পারিনি। সুরেন হলেও হতে পারে, কিন্তু সে কাপুরুষ আর নির্বোধ তুই। ওই শ্রেণীর লোক ভয় পেলে সব করতে পারে। না জয়ন্তবাবু, আমি আর আপনার কথা শুনছি না। আমি আজকেই সুরেনকে গ্রেপ্তার করব। আজকের দিনটাও দয়া করে অপেক্ষা করুন। এখন আগে আমাকে শ্মশানটা একবার দেখিয়ে আনুন। আরে সেখানে যাওয়া মিথ্যে। সেখানে গিয়ে দেখবেন কতগুলো ভাঙা হাঁড়ি, 2-4 টুকরো হাড় আর ছাইয়ের গাদা। পদচিহ্নগুলো পর্যন্ত নেই। তবু একবার যাব। যে পথ দিয়ে খুনি গিয়েছিল সেই পথ দিয়েই আমি যাব। চলো মানিক। কুমুদবাবু, আপনার জোনার চারেক পাহারাওয়ালা সঙ্গে নেবেন তো? কেন? সাবধানের মান নেই। যা বলেছেন, যেসব কাণ্ড হচ্ছে। আসুন, আমরা খিড়কির দরজা দিয়ে বেরিয়ে শ্মশানের পথ ধরব। বাগান দিয়ে সকলে খিড়কির দরজার দিকে যাচ্ছে। হঠাৎ শশাঙ্ক তাদের দেখতে পেলে ওপরের জানলা থেকে মুখ বাড়িয়ে বললে, এ কি ব্যাপার? সকলে মিলে দল বেঁধে কোথায় যাওয়া হচ্ছে? মানিক বললে, শ্মশান ভ্রমণে। বেড়াবার মতো জায়গা বটে,
আমিও আপনাদের সঙ্গী হব নাকি? স্বচ্ছন্দে। মিনিট দুয়েক পরেই শশাঙ্ক তাদের দলে এসে জুটল। তখন সে বোধহয় সবে পুজো সেরে উঠেছে, কারণ তার পরনে গরদের ধুতি চাদর আর কপালে রক্তচন্দনের ফোঁটা। সেই পোশাকেই শশাঙ্ক শ্মশানের পথ ধরলে। মানিক বললে, কাল রাত পর্যন্ত দক্ষিণাকালিকা পুজোর মন্ত্র আওড়েও আপনার স্বাদ মেটেনি, হ্যাঁ? আর এর মধ্যে আর এক দফার পুজো সারা হয়ে গেল। কি আশ্চর্য! রাত্রের কথা আপনি কি করে জানলেন? হ্যাঁ, কাল যা গুমোট গেছে। আমি আর জয়ন্ত তো বাগানে বেরোতে বেরোতে আপনার গলা শুনতে পেয়েছি। শশাঙ্ক লজ্জিতভাবে বললে, অসার সংসারে একটু আধটু মায়ের নাম করি, এর উপরে আর দৃষ্টি দেবেন না। আপনি পুণ্যাত্মা, তাই পরলোকের পথ পরিষ্কার করছে। আমরা হচ্ছি মহাপাপিষ্ট, দিনরাত কেবল মায়া আঁকড়েই পড়ে আছি। শশাঙ্কবাবুও মায়ার ভক্ত, তবে মোহমায়া নয়, মহামায়া। তারা শ্মশানের পথে এসে পড়ল। পথ চওড়ায় পুরো 4 হাতও হবে না বোধহয়। কখনো কখনো ছোট ছোট মাঠের ওপর দিয়ে, কখনো কাঁটা জঙ্গলের ভেতর দিয়ে, এবং কখনো বা বাঁশবনের পাশ দিয়ে সেই পথ এঁকে বেঁকে এগিয়ে প্রায় মাইল খানেক পরে শ্মশানে গিয়ে শেষ হয়েছে। এই পথটা হচ্ছে শশাঙ্কবাবুদের নিজস্ব ব্যবহারের জন্যে। এর ধারে হাট বাজার বা বাড়িঘর নেই, কাজেই এখানে বড় একটা পথিকের দেখা পাওয়া যায় না। নতুনপুরের লোক শ্মশানে যায় বড় রাজপথ দিয়ে। কুমুদ আঙুল দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললে, ঘটনার পর 3-4 বার বৃষ্টি হওয়ায় পদচিহ্নগুলো অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে বটে, কিন্তু ওই দেখুন, মাঝে মাঝে অস্পষ্ট ছাপ এখনও দেখা যাচ্ছে। বৃষ্টি না হলে কঠিন কাদার উপরে ছাপগুলো আরও স্পষ্ট থাকে। ঘটনার পর পুলিশের লোক ছাড়া আর বোধহয় এই পথে কেউ আসেনি। এই পথে যদিও লোক না চলার আরও একটা কারণ আছে। অনেকেরই বিশ্বাস এটা হচ্ছে নাকি ভুতুড়ে পথ। রাত্রে এখানে যারা দেখা দেয় তারা নাকি মানুষ নয়। এই পথটা মাঝে মাঝে জলার পাশ দিয়ে গেছে, তাই আলেয়া জলে, সেই জন্যই কুসংস্কার আর কি। কেবল তাই নয়, কোনো কোনো ডান পিঠে লোক রাত্রে এই পথে এসে আর বাড়িতে ফেরেনি। তাই নাকি? তাদের মৃতদেহ এই পথেই পাওয়া গিয়েছে? না, তাদের মৃতদেহ আর পাওয়া যায়নি। পাওয়া যায়নি মানে? দেহশুদ্ধ লোকগুলোর প্রাণ কি পঞ্চভূতেই বিলীন হয়ে গেল নাকি? কি হলো, কোথায় গেল, কেউ জানে না। তবে তারা যে আর বাড়িতে ফেরেনি বা তাদের দেহ যে আর পাওয়া যায়নি, এটা সত্যি কথা। তাহলে এই অঞ্চলের মানুষের অদৃশ্য হওয়া দেখছি খুবই সাধারণ ঘটনা। মানুষের পর মানুষ অদৃশ্য হয়, পুলিশও তাদের খোঁজ পায় না। যেন একটু ব্যঙ্গের স্বরেই শশাঙ্ক প্রতিধ্বনি করে বললে, না, পুলিশও তাদের খুঁজে পায় না। কুমুদবাবু, আপনি 2 দিন তো এখানে এসেছেন, আপনি কেমন করে জানবেন? কিন্তু আমরা সকলেই জানি আর বিশ্বাস করি, শ্মশানের এ পথটা হচ্ছে অনেকের পক্ষেই মহাপ্রস্থানের পথ। থাকো কথা, এই আমরা শ্মশানে এসে পড়েছি। ছোট শ্মশান। একদিকে কালভৈরবের ছোট একটি পুরনো মন্দির ছাড়া আর কোনো ঘর নেই। পাশেই একটা পুকুর, তার ঘাট ভাঙা, জলও নোংরা। শ্মশানের দুদিকে রয়েছে দুর্ভেদ্য অরণ্য। চিতার কাঠ কাটবার সময় ছাড়া মানুষ তার কাছে খুব একটা যায় না, এবং তার ভিতরে প্রবেশ করবার কোনো রকম পথই দেখা গেল না। জয়ন্ত একলা চারিদিকটা একবার ঘুরে এলো। কুমুদ বললে, আমি কি ভুল বলেছি জয়ন্তবাবু? দেখছেন তো, এখানে এসে আপনার কোনোই লাভ হলো না। জয়ন্ত সে কথা কানে তুলে বললে, প্রথম ব্যক্তির অর্থাৎ খুনির পায়ের দাগ কোথায় গিয়ে শেষ হয়েছিল? কুমুদ অগ্রসর হয়ে এক জায়গায় দাঁড়িয়ে বললে, এইখানে। জয়ন্ত দেখলে তার পরেই রয়েছে ছোট একটা জঙ্গল, কাঁটা গাছে ভরা। সে বললে, এই জঙ্গলে মানুষ ঢুকতে পারে শশাঙ্কবাবু? শশাঙ্ক জোরে মাথা নেড়ে বললে, অসম্ভব। যদি ঢোকে? কাঁটা গাছে সর্বাঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু খুনের পরে মানুষ মরিয়া হয়ে ঢুকে যায়। খুনি যদি আহত হয়েও ওর মধ্যে ঢুকে বেরিয়ে গিয়ে থাকে? শশাঙ্কের চেয়ে জোরে মাথা নেড়ে কুমুদ বললে, এইখানে? তা সে যায়নি জয়ন্তবাবু, সে যে যায়নি ও সন্দেহ আমারও মনে আছে। জঙ্গলটা চারিদিকে আমরা তন্ন তন্ন করে খুঁজেছি,
কোথাও একটাও পায়ের দাগ নেই। খুনি যদি শ্মশানের অন্য কোনো দিক দিয়ে বেরিয়ে গিয়ে থাকে? পায়ের দাগ সে কথা বলে না। শ্মশানে আর কোথাও তার পদচিহ্ন নেই। যেখানে তার পায়ের দাগ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যক্তি সেখানেই গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপর সে যে শ্মশান থেকে বেরিয়ে শশাঙ্কবাবুর বাড়ি গিয়েছে, তার পায়ের দাগ দেখেই ধরতে পেরেছে। জয়ন্ত কোনো জবাব না দিয়ে হঠাৎ কি যেন দেখে জঙ্গলের দিকে এগিয়ে গেল। পকেট থেকে রূপোর নকশদানি বার করলে এক টিপ নকশ নিয়ে বললে, নস্যি খুব ভালো জিনিস কুমুদবাবু, মাথা সাফ হয়। অ্যাক্টিভ নেবেন নাকি? না ধন্যবাদ। আচ্ছা, আর আমাদের এখানে বোধহয় কোনো কাজ নেই, চলুন। আপনি ঠিক বলেছেন, খুনি শেষ পদচিহ্ন ফেলেছিল এখানেই। আপনার দৃষ্টির তীক্ষ্ণতা স্বীকার না করে উপায় নেই। কিন্তু কেবল দৃষ্টির তীক্ষ্ণতাই সব নয়, তারপরে আরও একটা শক্তি না থাকলে চলে না। কি শক্তি? মস্তিষ্ক চালনার শক্তি। সেই শক্তি আপনি কখনো কাজে লাগাননি। কিঞ্চিত অসন্তুষ্ট স্বরে কুমুদ বললে, কেন? মানুষ কর্পূর নয়, উবে যায় না। সে মাটির ওপরে দাগ ফেলে চলতে বাধ্য, তার ডানা নেই যে উড়ে যাবে। মাথা চুলকোতে চুলকোতে কুমুদ বললে, আমিও সে কথা জানি জয়ন্তবাবু, কিন্তু এখানে কোনো কিন্তু নেই। খুনি যখন বেরিয়ে যায়নি তখন সে শ্মশানেই আছে। এখনো? এখনো। কি বলছেন? ঠিক বলেছি, ওই দেখুন। জয়ন্ত জঙ্গলের এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলে। ওখানে বুনো ঝোপের তলায় লোহার ডান্ডার মতন কি যেন দেখা যাচ্ছে না? দেখুন, ওই যে। হ্যাঁ, বোধহয় শাবল। বোধহয় ওখানে কোদালও আছে। সত্য, কুমুদ হস্তচালনা করে একটা কোদালও বার করলে। বললে, এর অর্থ কি? অর্থ অত্যন্ত স্পষ্ট। খুনি এখনো এখান থেকে পালাতে পারেনি। সে কি জঙ্গলে লুকিয়ে আছে? পাগল, সে ঠিক আমার পায়ের তলায় মাটির ভিতর লুকিয়ে আছে। দেখছেন না, আশেপাশের জমিতে ঘাস রয়েছে, কেবল এইটুকু জায়গাতে নেই। কুমুদ এক মুহূর্ত কি যেন ভাবলে, তারপর হঠাৎ লাফ মেরে দুহাতে জয়ন্তর দুখানা হাত চেপে ধরে উচ্ছ্বসিত স্বরে বললে, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, স্বীকার করছি, আমি স্বীকার করছি, গোয়েন্দাগিরিতে আপনার কাছে আমি শিশু। আপনি এত সহজে যে সত্যি আবিষ্কার করলেন, তার জন্য এতদিন ধরে আমরা অন্ধের মতন অন্ধকার হাতড়ে বেড়াচ্ছিলাম। ঠিক ঠিক, জমির এই অবস্থা এই শাবল আর কোদাল দেখেই বোঝা যাচ্ছে। খুনিকে কেউ খুন করে এখানে পুঁতে দিয়েছে, তাই সে শ্মশান ছেড়ে আর বেরোতে পারেনি। তাহলে দ্বিতীয় ব্যক্তি খুনির বন্ধু নয়, শত্রু। তাই তো মনে হচ্ছে। সে কে? সুরেন? না, অন্য কেউ। তার পায়ের মাপ আপনার কাছে আছে, সুতরাং প্রমাণের অভাব হবে না। তাকে আপনি জানেন? জানি বই কি। ওই যে যিনি শ্মশানের পথ দিয়ে দৌড় মেরেছেন রেসের ঘোড়ার মতো। আরে উনি তো শশাঙ্কবাবু, কিন্তু উনি এত ছুটছেন কেন? আছে, আপনি ওর পায়ের মাপ নেন। হ্যাঁ, বলেন কি? আপনি আপনি কি অসম্ভবকেও সম্ভব করতে পারেন নাকি? আপনি কি জাদুকর? এই সেপাই শিগগির ও যেন পালাতে না পারে, ফাস্ট। কিন্তু এই যে বিশ্বাস হচ্ছে না, তবে অসম্ভবই বা কি? হয়তো রাগ সামলাতে না পেরে খুনিকে খুন করে উনি প্রতিশোধ নিয়েছেন। ইয়েস। জয়ন্ত মাথা নেড়ে বললে, কিন্তু হয়তো অতটা সাধুও উনি নন। আমার বিশ্বাস খুনিকে উনি নিজের ভাইয়ের পেছনে লেলিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আসল ব্যাপার নিয়ে পরে মাথা ঘামানো যাবে, আগে এখানকার মাটি খুঁড়ে দেখা যাক। জয়ন্ত শাবল নিয়ে মাটি খুঁড়তে লাগলো এবং কুমুদ কোদাল নিয়ে মাটি তুলতে লাগলো। মাটি বেশ আলগাই ছিল, বেশিক্ষণ পরিশ্রম করতে হলো না। প্রথমেই দেখা গেল মানুষের দুখানা বিবর্ণ ও স্ফীত পা। মানিক নাকে কাপড় চাপা দিয়ে পিছিয়ে আসতে আসতে ঘৃণা ভরে বলে উঠল, তো তুমি কি করে এই বিকট গন্ধ সহ্য করছো গো? প্রমাণ তো পেলে, এখন উঠে এসো। জয়ন্ত শাবলটা ফেলে দিয়ে বললে, হ্যাঁ কুমুদবাবু, এই গন্ধ সহ্য করা অসম্ভব। মধ্যফরাজদের খবর দিন। একজন জমাদারও কুমুদের সঙ্গে এসেছিল। সে তখনই গিয়ে 4 জন মুদ্দফরাজকে ডেকে আনলে। যে মৃতদেহটা তারা উপরে টেনে তুললে, পচে ফুলে তা হয়ে উঠেছিল বিভৎস। মাথায় তার লম্বা চুল,
শরীরের স্থানে স্থানে এখনও দেখা যাচ্ছে সিঁদুরের ও রক্তচন্দনের চিহ্ন, আর গলায় ঝুলছে তখনও শুকনো জবা ফুলের মালা। কুমুদ বললে, এই বোধহয় সেই খুনি সন্ন্যাসী। কিন্তু এমনভাবে রক্তচন্দন সিঁদুর মেখে আর মালা পরে কেউ কখনো খুন করতে যায়? মুগ্ধ ফরাসটা সবিষয়ে জানালে গর্তের মধ্যে আরও 2টো লাশ আছে। কুমুদ যেন আকাশ থেকে পড়ে বললে, পুলিশ কি? পুলিশ কি? হ্যাঁ? জয়ন্তের মুখ বিষম গম্ভীর হয়ে উঠল। এবারে যে 2টো দেহাবশেষ বেরোলো তাদের অবস্থা অভাবিত রূপে ভয়ানক। একটা তো একেবারে কঙ্কালে পরিণত হয়েছে, আর একটা কঙ্কালের স্থানে স্থানে কিছু কিছু গলিত মাংস লেগে আছে, এই মাত্র। কুমুদ হতভম্বের মতন বললে, এই দুটো কাদের শেষ চিহ্ন? কে এদের খুন করলো? খুনি যে শশাঙ্ক তাতে আর সন্দেহ নেই, তবে এরা যে কারা সেটা ঠিক করে বলা শক্ত। এদের এখানে দেখব বলে আশা করিনি। কুমুদবাবু, আপনার এলাকা থেকে আরো 2জন লোক অদৃশ্য হয়েছে বলেছিলেন না? হ্যাঁ, এরা তারা নয় তো? তা কি করে হবে? এদের সঙ্গে শশাঙ্ক বাবুর সম্পর্ক কি? তাদের সঙ্গে শশাঙ্কের সম্পর্ক আছে কিনা জানি না, তবে তাদের অদৃশ্য হওয়ার পরপরই শ্যামাকান্ত বক্সী আর এক মারোয়ারি খুন হয়, যাদের টাকা লেনদেনের ব্যবসা ছিল। আমি খোঁজ নিয়ে জেনেছি তাদের দুজনের কাছেই শশাঙ্কবাবু প্রচুর টাকা ধার করেছিলেন। দেখুন, একরকম হত্যা করা হয়েছে কলার টিপে। 3বার এই খুনের আগের দিন কেউ না কেউ একজন অদৃশ্য হয়েছে। এখানেও এক্ষেত্রে পাওয়া গেল 3টে লাশও। জয়ন্তবাবু, আমার মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না। আমি যুক্তি হারিয়ে ফেলছি। এ কি রহস্য? জয়ন্ত, আমি তোমাকে জানি, তুমি অস্বাভাবিক বা অলৌকিক কিছু মানতে চাও না, কিন্তু এখানে যেন কোনো অপার্থিব রহস্য আছে বলে আমার মনে হচ্ছে। অন্তত সেইটুকুনি অস্বাভাবিকতাকে মেনে নিলে সমস্ত ব্যাপারটাই যেন স্বাভাবিক হয়ে আসে। জয়ন্ত ঠিক সেই রকমই কিছু ভাবছিল কিনা প্রকাশ করলে না, কেবল বললে, তোমার কি মনে হয় মানিক? শশাঙ্ক যে তান্ত্রিক, কুমুদবাবু তা জানেন না বোধহয়? আপনি কি বলতে চান তা আমি জানি মানিকবাবু, তবে আমি কানাঘুষো শুনেছি শশাঙ্ক নাকি প্রায়ই গভীর রাতে একলা শ্মশানে এসে পুজো টুজো করত। কিন্তু এসব শোনা কথা নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি। মন্ত্রগুণে মরা যে জ্যান্ত হয়, শশাঙ্কবাবু পরশু রাতে আমাদের কাছে সেই প্রসঙ্গ তুলেছিলেন। আমার বিশ্বাস তিনি নিজেও ছিলেন সব সাধক। জয়ন্ত অধীর স্বরে বললে, বেশ, তো তার সঙ্গে এসব ব্যাপারের সম্পর্ক কি? তন্ত্রক সব সাধকের কথা তুমি নিশ্চয়ই পড়ে দেখেছো। বিশ্বাস করো আর না করো, কিন্তু নানা তন্ত্রে স্পষ্ট লেখা আছে সব সাধকরা অপঘাতে মরা সবকে বাঁচাতে পারে, আর নানা রকম অলৌকিক উপায় ঘটনাস্থলে হাজির না হয়েও, অর্থাৎ দূরে বসেও শত্রু বধ করতে পারে। বেশ, তারপর? ধরো আমি যেন শশাঙ্ক, আমি জনকয় শত্রুর নিপাত করতে চাই, একবারে এক একজনকে নিয়ে পড়ল। আগে এমন একজন গরিব বা ভবঘুরের লোক বেছে নিলাম যারা অদৃশ্য হলে বেশ কিছু গন্ডগোল হবে না। প্রথমবারে নির্বাচন করলাম এক গরিব চাঁড়ালকে, যারা সব সাধক তাদের কাছে মরা হলো খুবই প্রিয়। চাঁড়ালকে ভুলিয়ে গোপন স্থানে নিয়ে গিয়ে হত্যা করল। নতুনপুর শ্মশান অতি নির্জন, সবকে রাতে এখানে এনে মন্ত্র প্রভাবে করলুম তাকে জীবন্ত। তারপর তাকে পাঠিয়ে দিলাম শত্রুর উপহাংসার করার জন্য। ঘটনার সময় যদি কেউ তাকে দেখে ফেলে তাহলে আমার তো ভয় নেই, আমি তো শ্মশানেই বসে আছি। সব ফিরে আসার পর মন্ত্র প্রভাবেই তার জীবন হরণ করলাম। তারপর শ্মশানের মধ্যেই একটা বিশেষ জায়গা বেছে নিয়ে সবকে পুঁতে ফেলল। এইভাবে বারে বারে আমি দিলুম 3 শত্রুকে জমের বাড়ি পাঠিয়ে। অবশ্য সঙ্গে সঙ্গে আমার হাতে প্রাণও গেল আরও 3 বেচারি গরিবের। মানিক, তুমি কি আমাকে এইসব বিশ্বাস করতে বলো? জানি তুমি বিশ্বাস করবে না, তবু তুমি বা আমি যা কুসংস্কার বলে মনে করি সেই দিক দিয়েই এই রহস্যটা একটু অস্বাভাবিক, কিন্তু সঙ্গত কারণ খোঁজবার চেষ্টা করছি। দেখো, কুমুদবাবু বলেছেন একজন চাঁড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর দেখো, সন্ন্যাসীর যে লাশ পাওয়া গেছে তাকে রক্তচন্দন মাখিয়ে জবার মালা পরিয়ে পুজো করা হয়েছিল, তা স্পষ্টই দেখা যাচ্ছে। কে না জানে সব সাধকরা এমনভাবেই তো মরাকে পুজো করে, তাই না?
অন্য দুটি মরাকেও ঠিক এইভাবে পুজো করা হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তাদের পচা মাংসের সঙ্গে পুজোর চিহ্নগুলো নষ্ট হয়ে গেছে। তারপর দেখো শশাঙ্ক তান্ত্রিক, তার ঘরে সাজানো মরার মাথা, আর মরা যে মন্ত্র বলে জ্যান্ত হয় এই নিয়ে আমাদের সঙ্গে বেশ তর্কও করেছে। রাতে শ্মশানে গিয়ে তার যে পুজো করা অভ্যাস আছে তাও শোনা যায়। জয়ন্ত, এসবে কি অর্থ হতে পারে বলতে পারো? জয়ন্ত কিছু না বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল বিরক্তভাবে। কুমুদ বললে, দেখুন, ঝাড়ফুঁক, মরণ, উচাটন, সব সাধনা, প্রেতত্ব, আইন এসব মানে না। হ্যাঁ, সুতরাং আইনের দিক দিয়ে এসব প্রমাণ বলেই গণ্য নয়। কিন্তু অলৌকিক হলেও আপনি যা বললেন তার মধ্যে কিন্তু যুক্তি পাওয়া যায়। নইলে অদ্ভুত এই 3 ব্যক্তির একইভাবে মৃত্যু, অদ্ভুত এই 3 ব্যক্তি ঘটনার আগের দিনই অদৃশ্য হয়ে যাওয়া, আর অদ্ভুত এই 3 মৃতদেহের কোনো যুক্তিসঙ্গত সম্পর্ক পাওয়া না যাওয়া। জয়ন্ত হঠাৎ উচ্চস্বরে হাস্য করে বলে উঠল, ওইসব আজগুবি যুক্তির কোনো ধার আমি ধারি না। কেন যে এখানে পাওয়া গেল 3-3টে কঙ্কাল তা নিয়ে আমার বেশি মাথা ব্যথাও নেই। তবে হ্যাঁ, সত্যিকারের গোয়েন্দা রূপে আমি নিহত মৃগাঙ্কবাবু এবং তার হত্যাকারীকে কেমন করে আবিষ্কার করেছি তার আইনসম্মত ইতিহাসের উল্লেখ করতে পারি। শুনুন তবে। কুমুদবাবু, মানিক, ডিটেকটিভের প্রথম কর্তব্য হচ্ছে সকলকেই সন্দেহ করা। ডিটেকটিভের উচিত বিনা প্রমাণে, বিনা বিচারে কিছুই সত্য বলে গ্রহণ না করা। শশাঙ্কবাবু খনিকে ধরবার জন্য খুব বেশি জেদ দেখিয়েছিল বটে, কিন্তু তবুও গোড়া থেকেই আমি তার ওপর সন্দেহ করেছিলাম। মুখে জেদ দেখিয়ে তলে তলে সে আমাদের বিপথে চালনা করতে চেয়েছিল। অকারণে কেউ কাউকে খুন করে না। প্রত্যেক খুনের মধ্যেই একটা উদ্দেশ্য থাকে। শশাঙ্ক আমাদের সন্দেহকে সন্ন্যাসীর দিকে চালনা করবার চেষ্টায় ছিল বটে, কিন্তু সে চেষ্টা আমার কাছে সফল হয়নি। মৃগাঙ্কের ওপরে সত্যিই সন্ন্যাসীর রাগ ছিল। মার খেলে কার না রাগ হয়, কিন্তু কোথাকার এক ভবঘুরে সহায় সম্বলহীন সন্ন্যাসী মার খেয়েও সে যে মৃগাঙ্কের মতো প্রতাপশালী এক জমিদারের বাড়িতে একা ঢুকে তাকে হত্যা করতে পারে, এই কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। তার উপর সে বিদেশি, শশাঙ্কদের বাড়ির পথঘাট সে জানবে কি করে? তাই প্রথমে আমি সন্ন্যাসীকে সন্দেহ করিনি, তবে পরে করেছিলাম, আর তার কারণও পরে বলবো। যখন শুনলাম মৃগাঙ্কের মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হবে শশাঙ্ক, তখন তাকে আমি সন্দেহ না করে পারিনি। প্রত্যেক হত্যাকারী নিজেকে অতিরিক্ত চালাক বলে মনে করে। কেউ কেউ ভাবে পুলিশকে সাহায্য করলে তাদের আর কেউ সন্দেহ করতে পারবে না, কেননা তারা জানে যে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। ঘটনাস্থল পরিদর্শন করে বেশ বুঝতে পারলাম খুনটা যেই করে থাকুন, বাড়ির কোনো লোকই ভেতর থেকে দরজা খুলে দিয়ে হত্যাকারীকে পথ দেখিয়ে নিয়ে এসেছে, আর ঘটনার পর দরজা বন্ধ করে সকলের চোখে ধুলো দেবার চেষ্টা করেছে। সন্ন্যাসী যদি রাগের মাথায় মৃগাঙ্ককে একলা খুন করে সরে পড়ত, তাহলে বাড়ির দরজা খোলাই থাকত। পুলিশের চোখে এই রহস্যটা ধরা পড়েনি বটে, কিন্তু পদচিহ্ন দেখে তারাও বুঝতে পেরেছিল যে বাড়ির ভিতরে এমন কোনো লোক আছে যে খুনির বন্ধু হতে পারে, আর বন্ধু না হলেও অন্তত খুনি এবং খুনের কথা জানে। শশাঙ্কের ঘরে ঢুকে আর একটা সন্দেহজনক প্রমাণ আমার দৃষ্টি আকর্ষণ করলো। সেটা হচ্ছে একটা কাদামাখা জামা, অর্থাৎ কোট। শশাঙ্ক বলল বটে যে ব্যস্ত হয়ে ছোটাছুটি করবার সময় কাদায় আছাড় খেয়ে তার জামার উপর কাদা লেগেছে, কিন্তু তাহারও কথা আমি ভুলিনি। সাধারণত কাদায় আছাড় খেলে মানুষের জামা কাপড়ের একদিকটাই বেশি কর্দমাক্ত হয়, কিন্তু এই কোটটার চারিদিকেই কাদা মাখা ছিল। বিশেষ করে হাত দুটো ছিল পুরো কাদায় ভরা, যেন বারংবার কাদায় চুবানো হয়েছে। তারপরে আবার ঘাসের কুচিও লেগেছিল। দেখলেই মনে হয় যে এই জামার মালিক যেন বৃষ্টির দিনে মাঠে ময়দানে ভিজে জমি খুঁড়ে গর্ত করে হাত মাটিতে ঢুকিয়েছে। তখন ওই ব্যাপারটার কোনো কারণ খুঁজে পাইনি বটে, কিন্তু মনে একটা খটকা ছিল। ইতিমধ্যে আরও 2-1টা ছোট ছোট ঘটনা আমার লক্ষ্যকে একটু বিক্ষিপ্ত করে দিয়েছিল। যে রাত্রে শশাঙ্কের বাড়ি পরিদর্শন করি, লুকিয়ে কেউ আমার পিছু নেয়, তারপর আমার ঘরে আড়ি পাততে গিয়ে সুরেন ধরা পড়ে। এই দুটো কারণে শশাঙ্কের ওপর থেকে আমার সন্দেহের মূল খানিকটা আলগা হয়ে গিয়েছিল। ভাবলাম শশাঙ্ক নয়, তার বাড়ির অন্য কোনো লোক বা কর্মচারী হয়তো খুনের ব্যাপারে জড়িত আছে এবং খুনিকে সাহায্যও করছে। কিন্তু সুরেনকে ভালো করে পর্যবেক্ষণ করে মনে হলো যে লোকটা বোকা আর ভীরু, এমন একটা ভয়াবহ অপরাধের পক্ষে সম্পূর্ণ অযোগ্য। নিশ্চয়ই সে অন্য মস্তিষ্কের দ্বারা চালিত হচ্ছে, কিন্তু কার মস্তিষ্ক?
তার উপরে প্রভুত্ব আছে এমন কেউ হবে নিশ্চয়ই। এখানে তার প্রভু হচ্ছে শশাঙ্ক। মনিবের কথা সে শুনতে বাধ্য। কিছুক্ষণ পরে আমার সে সন্দেহ পাকা হলো, যথাস্থানে সেটা বলছি। তারপর হলো আর এক কাণ্ড। কুমুদবাবু যাকে খুনির শত্রু বা মিত্র বলে সন্দেহ করেছিলেন, সেই দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাপের ছাঁচ শশাঙ্কের হাত থেকে পড়ে ভেঙে গেল। এরকম দৈব দুর্ঘটনা অসম্ভব নয়, বরং এটা প্রায়ই ঘটে থাকে, কিন্তু সেই সময় আমি ছাড়া আর কেউ একটা বিষয় লক্ষ্য করেননি। আমাদের হাত ফসকে কোনো একটা জিনিস পড়ে যাবার পরেই আমরা ও যা বলে চেঁচিয়ে উঠি, কিন্তু মনে রাখবেন পড়ে যাওয়ার আগে নয়, পরে। আমি বেশ ভালোভাবেই লক্ষ্য করলাম শশাঙ্ক আগে চেঁচিয়ে উঠল যা, তার ঠিক পর মুহূর্তেই ছাঁচ জোড়া হাত থেকে ছেড়ে দিল। এর থেকে কি বোঝা যায় যে সে ইচ্ছে করেই ছাঁচ জোড়া ফেলে দিল এবং ওই ওহ যা বলে চেঁচালো আমাদের ঠকাতে, তাই নয় কি? খুবই তুচ্ছ ছোট ঘটনা, কিন্তু সময়ে সময়ে নগণ্য ঘটনাও যে কত বড় হয়ে উঠতে পারে এটা তারই মস্ত প্রমাণ। এই একটি ছোট ঘটনাই আমার মনে সব রহস্য পরিষ্কার করে দিল। দ্বিতীয় ব্যক্তির পায়ের ছাঁচ শশাঙ্ক স্বেচ্ছায় ফেলে দিল কেন? ওই ছাঁচ নষ্ট করে তার কি লাভ? তাহলে কি শশাঙ্কই সেই দ্বিতীয় ব্যক্তি? ঘটনার পর কি সেই খুনির পিছন পিছন শ্মশানে গিয়ে ফিরে এসেছিল একা? তাই কি সে তার বিরুদ্ধে সব থেকে বড় চাক্ষুষ প্রমাণটা নষ্ট করতে চায়? কিন্তু শশাঙ্ক জানতো না যে ছাঁচ তোলবার আগে পুলিশ পায়ের ছাপের ফটো তোলে আর সঠিক মাপ নেয়। অপরাধীকে গ্রেপ্তার করতে সেটুকুই যথেষ্ট। এই ঘটনাতেই আমার ধাঁ করে একটা কথা মনে পড়ে গেল, শশাঙ্কের কাদা মাখা জামার কথা। শ্মশানে ফিরে যাবার পর সন্ন্যাসীর সমস্ত চিহ্ন লুপ্ত হয়ে গিয়েছে। সন্ন্যাসীর লাশটাকে লুকিয়ে রাখবার জন্যই শশাঙ্ক কি স্বহস্তে শ্মশানের মাটি খুঁড়েছিল? তার খানিক পরেই সুরেন পড়ল পুলিশের কবলে। আমি তার চরিত্র বিচার করতে ভুল করিনি। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে স্পষ্টাস্পষ্টি বললাম, সুরেন, আমি জানি তোমার মনিব শশাঙ্কের হুকুমেই তুমি আমার পিছু নাও, আমার ঘরে আড়ি পাতো। এই কথা যদি স্বীকার করো তাহলে এখনই ছাড়ান পাবে, নইলে খুনের দায়ে তোমার হয় ফাঁসি, নয়তো যাবজ্জীবন দ্বীপান্তর হবে। সুরেন ভয়ে কাঁপতে কাঁপতে তখনই আমার হাতে পায়ে ধরে সব কথা স্বীকার করল। তারপর কুমুদবাবুর মুখে শুনলাম এক বিচিত্র কথা। 1.5 মাসের মধ্যে একই থানা এলাকায় একইভাবে 3 ব্যক্তির হত্যা এবং প্রতিবারেই ঘটনার একদিন আগে এক ব্যক্তির অন্তর্ধান। এর কোনো মানে হয় না। মানিকের আজগুবি ব্যাখ্যার পরেও এর মানে হয়েছে বলে আমি মনে করি না। তবে একটা সন্দেহ হয়, সেটা হচ্ছে এই 3 হত্যাকাণ্ডের মধ্যে কাজ করেছে একটাই মস্তিষ্ক। শ্যামাকান্ত বক্সি আর মারোয়ারি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় হত ব্যক্তির খাতাপত্র পরীক্ষা করে আমি আবিষ্কার করলাম ওদের কাছ থেকে শশাঙ্ক হ্যান্ড নোটে ধার নিয়েছিল যথাক্রমে 10,000 এবং 8,000 টাকা, এবং খুনের পর হ্যান্ড নোট দুখানা কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটুকু প্রমাণের ওপর নির্ভর করেই বলা যায় না যে শশাঙ্কই তাদের হত্যা করেছে বা করিয়েছে। তবে এই প্রমাণ পেয়ে আমার লাভই হলো। আমি বুঝতে পারলাম যে জমিদার হলেও শশাঙ্ক অত্যন্ত অর্থ কষ্ট ভোগ করছে। কুমুদবাবুর কাছ থেকে পদচিহ্নের সমস্ত ইতিহাস সংগ্রহ করে আমি এইভাবে মামলা খাড়া করলাম যে কোনো কারণেই হোক শশাঙ্কের বড়ই টাকার টানাটানি। টাকার জন্য সে সব পাপ করতে প্রস্তুত। সে ভেবে দেখলে মৃগাঙ্কের মৃত্যু হলে তার আর টাকার ভাবনা থাকে না। কিন্তু কেমন করে মৃগাঙ্কের মৃত্যু হবে? সহস্তে ভাতৃহত্যা সে করতে পারবে না, বিশেষ করে কেউ যদি হঠাৎ দেখে ফেলে বা হঠাৎ যদি সে ধরা পড়ে যায়। অতএব মৃগাঙ্ককে মারতে হবে অন্যের হাতে, এমনভাবে মারতে হবে যাতে কেউ শশাঙ্কের ওপরে সন্দেহ না করতে পারে। দৈবগতিকে সুযোগও মিলল। নতুনপুরের শ্মশানে এলো এক বিদেশি সন্ন্যাসী এবং মৃগাঙ্কের হাত থেকে সে মার খেল। সন্ন্যাসী অভিশাপ দিল এইসব ঘটনা চারিদিকে রটতে বিলম্ব হয় না। শশাঙ্ক লুকিয়ে গেল সন্ন্যাসীর কাছে, অনেক টাকার লোভ দেখিয়ে গরিব এবং ক্রুদ্ধ সন্ন্যাসীকে রাজি করালো মৃগাঙ্ককে হত্যা করতে। তারই পরামর্শে সন্ন্যাসী শ্মশান থেকে অদৃশ্য হলো। দুর্যোগের রাত্রে সন্ন্যাসী আবার শ্মশানে ফিরে এলো। বৃষ্টি থামবার পর সে ঘটনাস্থলের দিকে যাত্রা করল। শশাঙ্ক তাকে খিড়কির দরজা এবং বাড়ির দরজা খুলে দিল নিজের হাতে। খুনের পর শশাঙ্ক তাকে আবার নির্জনে শ্মশানে ফিরে যেতে বলল। খুব সম্ভবত এও জানালো যে বকশিসের টাকা সে নিজে শ্মশানে গিয়ে তার হাতে দিয়ে আসবে একটু পরে। খানিক পরেই শ্মশানে শশাঙ্কের প্রবেশ এবং তার হস্তে সন্ন্যাসীর মৃত্যু।
মাটি খুঁড়ে সন্ন্যাসীকে কবর দিয়ে শাবল এবং কোদাল ঝোপে লুকিয়ে শশাঙ্কের প্রস্থান। কিন্তু অপরাধীরা কেউ জানল না যে তাদের নৈশ ভ্রমণ কাহিনী লেখা রইল কর্দমাক্ত পৃথিবীর বুকে, পদচিহ্নের রেখায় রেখায়। শশাঙ্ক নিশ্চয়ই সন্দেহ করেছিল যে আমি তার অনেক কীর্তি জেনে ফেলেছি, সেই জন্যই আমাদের মতো বিপজ্জনক অতিথির মুখ বন্ধ করতে এনেছিল 2 কেউটে সাপ। আমাদের মৃত্যুর পর পুলিশ ভাবত দৈব দুর্ঘটনা। পল্লীগ্রামে বর্ষাকালে এমন ঘটনা নিত্যই ঘটে। সাপ দুটোকে আমাদের ঘরে রেখে গিয়েছিল কে, সেটা আবিষ্কার করার ভার পুলিশের ওপরেই রইল। সে সুরেনও হতে পারে, অন্য কেউ হতে পারে। আমি এসছি মৃগাঙ্কের হত্যাকারীকে ধরতে। অন্য 2টো লাশের কথা নিয়ে আপাতত আমার মাথাকে ভারাক্রান্ত করব না। অতএব এইখানেই আমার কথা ফুরালো। কুমুদ খানিকক্ষণ চমৎকৃত হয়ে রইল, তারপর অভিভূত কণ্ঠে বললে, আজ বুঝলাম কেন আপনার এত নাম। আমার হাতের কাছেই সব প্রমাণ রয়েছে, কিন্তু তাও আমি ধরতে পারিনি। কিন্তু আপনি অনায়াসেই, জুলিয়াস সিজারের ভাষাতে বলতে পারেন আমি জয় করলুম। ধন্য 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 আপনি জয়ন্তবাবু। জয়ন্ত বললে, না কুমুদবাবু, আপনি নিজেকে ততটা তুচ্ছ মনে করবেন না। আপনি এই মামলাটার জন্য যে তোড়জোড় করেছেন, বাংলা পুলিশের ইতিহাসে তা দুর্লভ। সত্যি বলতে কি, আপনার রচিত পদচিহ্নের অপূর্ব ইতিহাসই আমার সাফল্যের প্রধান কারণ। কুমুদ একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, সন্ন্যাসীর তো কিনারা হলো, কিন্তু আপনি আমার ঘাড়ে আরও 2টো বেওয়ারিশ মরা চাপিয়ে দিন। আদালত যদি মানিকবাবুর যুক্তি শুনতো তাহলে হাঁপ ছেড়ে বাঁচত, কিন্তু সেখানেও সব তুললে আমাকে জোর করে গারদে পাঠিয়ে দেবে। মানিক আহত স্বরে বললে, হ্যাঁ, আমার যুক্তি কি এতটাই বাজে? জয়ন্ত বললে, না মানিক, প্রেততত্ত্ববিদদের কাছে তোমার যুক্তি বাজে নয়, কিন্তু তুমি জানো আমরা প্রেততত্ত্ববিদ নই। এখন চলো শশাঙ্কের খোঁজে যাই, দেখি সে অপরাধ স্বীকার করে কিনা। কিন্তু তাদের আর শশাঙ্কের খোঁজে যেতে হলো না। 2জন পাহারাওয়ালা ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সেইখানেই জানিয়ে দিলে শশাঙ্কের শেষ সংবাদ। তারা যা বললে তার মর্ম হচ্ছে এই: শশাঙ্ক প্রাণপণে দৌড়ে বাড়িতে গিয়ে নিজের ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে কলা দেখিয়েছে ফাঁসি কাটকে। সুতরাং জয়ন্ত বা মানিক কার অনুমান সত্য সে কথা বুঝবার আর কোনো উপায় রইল না। কেবল জানা গেল আসল অপরাধী হচ্ছে শশাঙ্কই।